সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে 14,80,000 মানুষ মারা গেছেন। আমাদের ইউকে সহ ইউরোপে বিভিন্ন দেশে আবারও লকডাউন শুরু হয়েছে। কোভিড এর দ্বিতীয় ঢেউয়ে ইউকেতে প্রতিদিন গড়ে 500 মানুষ মারা যাচ্ছেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আর একই সাথে দেশে নারী নির্যাতন, বেকার সমস্যা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 1 লক্ষ প্রবাসী ভিসার মেয়াদ ও বিমানের টিকিটের অভাবে নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না। এই জন্য আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে বাংলাদেশ তা জানতে আজকের এই সংলাপ। আজকের বিষয় কোভিড-19 ও সমসাময়িক বাংলাদেশ। আজকে অতিথি প্যানেলে সংযুক্ত হবেন মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ। আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা সৈয়দ ইমরান সালে প্রিন্স। আমাদের সাথে আছেন হেলথ অ্যান্ড হুপের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী। আমাদের সাথে সাংবাদিক হিসেবে আছেন প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়া হাসান। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপ। সংলাপের শুরুতে আমরা যাব কোভিড-19 আপডেট জানতে আমাদের প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়া হাসানের কাছে। জি, ধন্যবাদ আপনাকে রূপক দা। আজকের অনুষ্ঠানে যারা সংযুক্ত আছেন, সম্মানিত আলোচক এবং অনুষ্ঠানটি যারা দেখছেন এবং শুনছেন, সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য বিবরণী গণমাধ্যমে দেওয়া হয় সেই অনুযায়ী গত 24 ঘন্টায় বাংলাদেশে কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,501 জনের। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 2,293 জনের শরীরে। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 31 জন এবং সুস্থ হয়ে ফিরেছেন 2,513 জন। এটি ছিল আক্রান্ত এবং শনাক্তের সংখ্যা। এর বাইরে যেটি হচ্ছে, বাংলাদেশে এই পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে সর্বমোট 27,88,202 জনের। এ পর্যন্ত কোভিড-19 শনাক্ত হয়েছে 4,67,225 জনের শরীরে। কোভিড-19 আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণকারীর সংখ্যা 6,675 জন। ঘরে হাসপাতালে বিভিন্নভাবে চিকিৎসা সেবা নিয়ে কোভিড-19 থেকে নিষ্কৃতি পেয়েছেন 3,83,224 জন। এটি ছিল বাংলাদেশের কোভিড-19 সর্বশেষ চিত্র। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ শাহরির ভাই। আবার আসবো, আমাদের সংযুক্ত হয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ এবং বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি জনাব নবীনবাদ ভাই। নবীনবাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি যাব এখন আপনাদের শুরুতেই যাব কোভিড-19 নিয়ে কথা বলতে, যার সাথে আমরা প্রতিদিনই বিভিন্ন প্রোগ্রামে আমরা কোভিড-19 আপডেট জানি, কোভিড-19 ভ্যাকসিন নিয়ে আমরা সর্বশেষ পরিস্থিতি জানি। আমাদের সাথে আছেন হেলথ এন্ড উইলফেয়ার সম্মানিত চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী। আমি যাবো ডাক্তার লেলিন চৌধুরী। লেলিন ভাই, আমরা দেখতে পাচ্ছি কোভিড এর আক্রান্ত সংখ্যা বাংলাদেশে আবার বাড়তেছে এবং যে জিনিসটা আমরা সবাই মানে অপেক্ষা করছি যে ভ্যাকসিনের কি অবস্থা, আপনি যে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ধন্যবাদ। আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সহ আলোচক বৃন্দকে এবং প্রবাস দর্পণের বন্ধুদের জন্য, দর্শক বন্ধুদের জন্য, শ্রোতা বন্ধুদের জন্য আমার শুভকামনা রইল। গতকাল ছিল নভেম্বরের শেষ দিন। 3 মাসের মধ্যে গতকাল বাংলাদেশে কোভিড আক্রান্ত মানুষের সংখ্যা সর্বোচ্চ ছিল এবং সেটি 2,500-এরও উপরে ছিল। এই সংখ্যাটি আমাদের সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে এই জন্য যে আমরা আবারও ক্রমশ সেই রেড জোন বা বিপজ্জনক জায়গার দিকে আমরা অগ্রসর হচ্ছি। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা টেস্ট বাড়ানোর জন্য যে কথাটি, টেস্ট করার জন্য যে কথাটি শুরু থেকে বলে আসছে, সেখানে আমরা এখনো টেস্ট বাড়ানোর কোনো লক্ষণ এবং আয়োজন আমরা লক্ষ্য করিনি এবং মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, কোনো টেস্ট করার জন্য যে উদ্বুদ্ধ করার জন্য সেই কার্যক্রমও আমরা লক্ষ্য করিনি। এর আগে হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে অক্সিজেন দেওয়ার যে যন্ত্রপাতি, হাই ফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর ইত্যাদি যে অবস্থায় ছিল, সেখানেও নতুন করে যে অবস্থা সামনে আসতে পারে সেই অবস্থার মুখোমুখি হওয়ার জন্য নতুন করে কোনো যন্ত্রপাতি সংযুক্ত হয়নি এবং আইসিইউ এর বেড সংখ্যা, সক্রিয় বেড সংখ্যা যে কম দেখা গিয়েছিল,
সেটাও কিন্তু এখন পর্যন্ত পূর্ণ হয়নি। ইতিমধ্যেই আমরা নানা মাধ্যমে এবং ব্যক্তিগত যোগাযোগের মধ্যে জানতে পারছি ঢাকার হাসপাতালগুলোতে আবার কোভিড-19 রোগীদের জন্য শয্যা সংখ্যার সংকট দেখা দিচ্ছে। মূলত এরকম একটি অবস্থায় আমরা রয়েছি। এর মধ্যে একমাত্র প্রত্যাশার বার্তা নিয়ে আসছে ভ্যাকসিন। বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে প্রায় 3 কোটি ডোজ ভ্যাকসিন পাবে, যেটি 1.5 কোটি মানুষকে দেয়া যাবে। সেরাম ইনস্টিটিউটের যে প্রধান সিইও, মানে কার্যকরী যিনি প্রধান, কার্যনির্বাহী প্রধান, তিনি বলেছেন ফেব্রুয়ারি নাগাদ তারা যাদের প্রথমে যাদের ভ্যাকসিন দেয়া হবে, অর্থাৎ স্বাস্থ্যকর্মী সহ অন্য যারা, তাদের জন্য ভ্যাকসিনটা তৈরি করতে পারবে এবং সাধারণ মানুষের জন্য এপ্রিলে। এখন বাংলাদেশে থেকেও বলা হয়েছে যে তারা ফেব্রুয়ারি নাগাদ ভ্যাকসিনটা আসবে, কিন্তু সমস্ত অবস্থা বিবেচনা করে আমাদের মনে হচ্ছে ফেব্রুয়ারিতে ভ্যাকসিনটা পাওয়াটা কঠিন হয়ে যাবে, কারণ এই ভ্যাকসিনটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, FDA এরকম বিশ্ব সংস্থাগুলোকে অনুমোদন দিতে হবে এবং সেই অনুমোদনের পরে বাংলাদেশ সরকারের, বাংলাদেশের যে বৈজ্ঞানিক সংস্থা রয়েছে তাদেরকে অনুমোদন দিতে হবে। সেটি হওয়ার পরই কেবল সাধারণ মানুষের মধ্যে একটি বিতরণ করা যাবে। এবং আপনারা জানেন পৃথিবীর তাবৎ বিজ্ঞানীরা একটি ব্যাপারে খুব সতর্ক সংকেত দিচ্ছে, সেটা হচ্ছে কোটি কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার আগে আমাদেরকে নিশ্চিত হতে হবে এটি সাধারণ মানুষের জন্য নিরাপদ কিনা এবং পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে কিনা। এখন পর্যন্ত যে 6টি ভ্যাকসিন এর লিমিটেড ইউজ, মানে তৃতীয় ধাপে পরীক্ষার জন্য ট্রায়ালের পরে যে অনুমতি দেওয়া হয়েছে, তার কোনোটারই কিন্তু এরকম কোনো গবেষণা বা স্টাডি এখন আমরা পাইনি। ফাইজার, মডার্না, স্পুটনিক ভি অথবা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনগুলো কার্যকারিতা নিয়ে যে বিষয়টি প্রচার করছে এবং একটু ওয়াকিবহাল যারা, তারা কিন্তু জানেন খুব ছোট্ট ছোট্ট স্টাডি, মাত্র 100-200 মানুষের উপরে এটি প্রয়োগ করে তার রিপোর্ট দিচ্ছেন। এটার উপর এখনো নির্ভর করার মতো অবস্থা আসে নাই। তারপরেও আমরা মনে করছি যে ভ্যাকসিন নিয়ে আমরা সেরাম ইনস্টিটিউট যখনই ভ্যাকসিনটা বের করবে আমরা পাবো। ভ্যাকসিন পাবো, ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গাইডলাইন প্রস্তুত করেছে। সেই গাইডলাইন অনুযায়ী ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অধিকতর ঝুঁকিতে থাকা বয়স্ক মানুষেরা, সেনাবাহিনী, পুলিশ, সংবাদকর্মী সহ জরুরি সেবায় নিয়োজিত লোকজনকে প্রথমে ভ্যাকসিন দেওয়ার কথা। এজন্য একটি বিতরণ পদ্ধতি ঠিক করতে হবে, যেটি এখনো আমরা চূড়ান্ত করতে পারিনি। এবং দেশের মানুষের মধ্যে একটি ভয় কাজ করছে যে এই ভ্যাকসিন দেওয়ার সময় গাইডলাইন অনুযায়ী যাদের দেওয়ার কথা তারা যথাসময়ে পাবে, নাকি নানাভাবে ক্ষমতার সাথে যুক্ত যারা, তারা সেই গাইডলাইন ভঙ্গ করে নিজেরা প্রথম নিয়ে নেবে। আমার ধারণা এক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বিভাগ এবং সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে মানুষের এই দ্বিধা দূর করার উদ্যোগ নেওয়া উচিত। আমরা খুব একটি প্রণিধানযোগ্য বিষয় লক্ষ্য করছি বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলোর মধ্যে, বিশেষ করে রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে। সেটি হচ্ছে যারা সরকার সমর্থক রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত, তারা একটি বিষয় প্রথমে মনে রাখা দরকার, সরকার এবং ক্ষমতায় যে দল আছে দুটো কিন্তু এক জিনিসটা একটু ভিন্ন জিনিস। কিন্তু আমরা দেখেছি ক্ষমতাসীন দলগুলো, মানে 14 জোটের যারা আছে, এরা যখন করোনা-19 এবং তার কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলে, তখন তাদের অধিকাংশই দল কানা, দল দাসের মতো ভূমিকা পালন করে। অর্থাৎ সরকারের গৃহীত পদক্ষেপের যে অসম্পূর্ণতা, কখনো কখনো বিজ্ঞান সম্মততার অভাব, কখনো কিছুটা ভুল পদক্ষেপ,
সেগুলোকে অন্ধের মতো সমর্থন করে সরকার এর থাকা দলগুলোর একটি বড় অংশের স্থানীয় এবং জাতীয় পর্যায়ের নেতৃত্ব সাধারণ মানুষের কাছে নেতিবাচকভাবে নিজেদের চিত্রিত করছে। এটি দুঃখজনক। আমরা প্রত্যাশা করব যে দল এবং দলসমূহ সরকার গঠন করেছে তাদের প্রতিনিধিগণ এবং নেতৃগণ জনকল্যাণ, মানুষের ভালো থাকার বিষয়টাকে মাথায় রেখে সরকারের ভালো কাজে সমর্থন দিবেন এবং যে কাজটি অসম্পূর্ণ তাকে সম্পূর্ণ করার পথ দেখাবেন। অন্যদিকে যে দলগুলো ক্ষমতায় নাই তাদের মধ্যে আমরা সরকারের সবকিছুকে নেতিবাচকভাবে চিহ্নিত করার একটি অন্ধ প্রবণতা লক্ষ্য করছি। একই সাথে আমরা লক্ষ্য করছি তারা যতটা সরকারকে সমালোচনা করছেন, মানুষকে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং একই সাথে সরকারের উপর চাপ প্রয়োগ করা, যেসব জায়গায় সরকার বিজ্ঞানসম্মত নন সেই সব জায়গায় বিজ্ঞানসম্মত হওয়ার জন্য চাপ তৈরি করা। একইভাবে দেশের মানুষের প্রত্যাশা ছিল করোনা মোকাবেলায় সরকার যা করছে এর বাইরে বিজ্ঞানসম্মত কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারত, করা উচিত, তার একটি প্রস্তাব মানুষের সামনে তুলে ধরা। আমরা লক্ষ্য করেছি ক্ষমতার বাইরে থাকা দলগুলো এ জায়গায় তেমন কোনো কাজ করেনি। অন্যদিকে মিছিল, মিটিং, সমাবেশ ইত্যাদি সমস্ত দলই আয়োজন করছে, যেখানে সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা পারিবারিক আচার অনুষ্ঠান কমাতে হবে, বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও মিনিমাম মানে স্বল্প সংখ্যক মেহমানকে দাওয়াত করার কথা বলা হচ্ছে। ঠিক আমরা তখন দেখছি ওয়াজ মাহফিলের নামে নানা জাতীয় ফেকরা বা ইসলামিক গোষ্ঠীগুলো তারা আয়োজন করছে, বাম থেকে সর্বডান সব ধরনের রাজনীতিবিদরা সমাবেশ সভার আয়োজন করছে। তার মানে আমাদের মনে হচ্ছে পারিবারিক বা সামাজিক আচার অনুষ্ঠানে যেখানে লোক সংখ্যা কমানোর কথা বলছে, যে দলগুলো এই কাজগুলো করছে তারা নিজেরা সেটি পালন করছে না। রাজনৈতিক সমস্ত দলগুলো এই আচরণটি জনসাধারণের মধ্যে প্রশ্নের জবাব দিয়েছে। আমরা মনে করি, আমি জনস্বাস্থ্যের একজন ক্ষুদ্র মানুষ হিসেবে মনে করি এখন সময় এসছে আমাদের সভা সমাবেশ মিছিল মিটিংয়ে রাশ টানার। আমি নিষিদ্ধ অথবা স্থগিত শব্দটা বলছি না, রাশ টানার, যেটুক না করলেই নয়। এবং সেখানে যারা থাকবেন সেখানেও কিন্তু শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরার ব্যাপারটা ম্যান্ডেটরি হওয়া উচিত। কিন্তু বারবার শুধু মানুষজনকে দোষ দেয়া হচ্ছে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। কিন্তু যে রাজনীতিকে আমরা দেশের সবচেয়ে বড় ইনফরমাল মানে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান বলে থাকি, তারা সেটি করছে না। আমরা প্রত্যাশা করব তারা নিজেরা সেই আচরণটি পালন করে তারপরে মানুষের ঘাড়ে দোষ দিই। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর লিনবি, আবার আপনার কাছে আসবো। আমাদের আজকে ময়মনসিংহ সদস্য নারায়ণ চন্দ্র উনি সংযুক্ত হতে পারছেন না, উনি গ্রামের বাড়িতে তো থাকতে পারতেছেন না, এই কারণে উনি চেষ্টা করে যাচ্ছেন, উনি চেষ্টা করছেন ঢোকার জন্য। আমাদের সাথে আছেন যুবলীগের প্রেসিডেন্ট সদস্য নবনির্বাচিত সাবেক নবীন নওয়াজ ভাই। আমি নবীনের কাছে যাবো, এর আগে আমি যেতে চাই আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির যিনি দপ্তরের দায়িত্বে আছেন সাবেক ছাত্র নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভাই গেছে। প্রিন্স ভাই, যে কথাটা লেলিন ভাই বললেন যে আপনার যে বাংলাদেশে কোভিড-19 নিয়ে যে মানে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি, আপনারা রাজনীতিবিদরা বলতেছেন সচেতনার জন্য, কিন্তু একাডেমি দেখতেছি বাংলাদেশে মিছিল মিটিং হচ্ছে এবং মানুষ কিন্তু বিয়ে হচ্ছে, মানুষের মধ্যে কিন্তু সচেতনতার কোনো সৃষ্টি হয়নি। তারই সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কোভিড-19 এর পর আমরা জানি যে বেকার যারা ছিলেন এর 22% বেকার ছিলেন, এখন এটা 44-50% হয়ে গেছে। যে এই যে অবস্থাটা, মানুষের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের কাজ পাচ্ছে না, মানুষের যে অবস্থা, সেই অবস্থায় যদি আবার ভ্যাকসিন আসার পর যদি মানুষদের কিনতে হয়,
তাহলে কি অবস্থা হবে? আপনি একজন রাজনীতিবিদ হিসাবে এবং আপনার পার্টি কি চিন্তা ভাবনা করছে এই ব্যাপারটা একটু বলেন প্লিজ। ধন্যবাদ আজকে এই প্রবাস দর্পণের ভার্চুয়াল আলোচনায় আমাকে সংযুক্ত করার জন্য, এবং একই সাথে যারা আলোচক আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যেখানে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এই কোভিড এর মধ্যেও আমরা সভা সমাবেশ এগুলো করছি, ডাক্তার লেলিন সাহেবও আমাদেরকে দোষারোপ করলেন বিরোধী রাজনৈতিক দল বা যে আমরা এখানে করছি। আসলে দেখেন যে রাজনৈতিক সভা সমাবেশ কিন্তু আমরা অনেক সীমিত করে ফেলেছি। আমি আমাদের দলের কথা বলি যে এই কোভিড এর কারণে আমরা যেটা না করলে না সেটুকুই করছি, এবং সেটা সীমিত আকারে করছি। এবং সেটা ধরেন একটা রাজনৈতিক সভা সমাবেশ করতে গেলে 3, 4, 5 ঘন্টা কিন্তু আপনার সমাবেশটা হয়, সেটা আমরা 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করছি। যেখানে আমাদের একটা সমাবেশ করলে 10-12 হাজার লোকের, একটা সাধারণ সমাবেশ করলে 10-12 হাজার লোক ঢাকা শহরে বা 20 হাজার লোক জড়ো হয়ে যায়, সেখানে আমরা 1000, 1200, 1500 মধ্যে লোকের মধ্যে বা পারলে আরো কমের মধ্যে আমরা সেটা সীমিত করে আনছি। তো এটা তো আমাদের দায়িত্বশীলতার কারণেই করছে। এবং একটা জিনিস আমরা বারে বারেই সেই সভা সমাবেশ করার ক্ষেত্রে নজর রাখছি যে সবার যেন মুখে মাস্ক থাকে এবং সবাই যেন হ্যান্ড স্যানিটাইজার যেন ইউজ করে। এবং আমরা দলের পক্ষ থেকেও সেই সব সভা সমাবেশে আমরা মাস্ক নিয়ে যাই, যাদের মাস্ক থাকে না তাদেরকে মাস্ক পরিয়ে দেই, এবং যাদের হ্যান্ড স্যানিটাইজার থাকে না তাদেরকে আমরা হ্যান্ড স্যানিটাইজার ছোট ছোট শিশি সেগুলো আমরা কিন্তু তাদেরকে সরবরাহ করি। দলের পক্ষ থেকে এটা আমরা করছি। আমরা যে সচেতন না তা না, কিন্তু আজকে দেখেন মানে দেশের যে পরিস্থিতি, যে সরকারের যে অগণতান্ত্রিক গণবিরোধী এবং তাদের যে কার্যকলাপ, সেই কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপকভাবে কিন্তু আমাদের সভা সমাবেশ করে প্রতিবাদ গুলো করা উচিত। সেগুলো কিন্তু আমরা করছি না, যেটা না করলেই না সেটাই আমরা করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলেছেন যে যখন মানে বিবাহের অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান যেখানে না সীমিত করার কথা, সেখানে আমরা দেখছি ব্যাপকভাবে করছে। তখন এটা তো সরকারের ব্যর্থতা। আজকে আমরা এখানে লেলিন ভাই বললেন যে আমরা সরকারের ব্যর্থতা খুঁজি বা বিভিন্ন সমালোচনা করি। আমরা কি করছি? আমরা কিন্তু আমাদের সমাবেশগুলো সীমিত করে ফেলেছি, কর্মকাণ্ড সীমিত করে ফেলেছি। কারণ আপনারা জানেন আমরা নিজেরাও কিন্তু অনেক আক্রান্ত হচ্ছি। আজকে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাহেব আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ওনারাও আক্রান্ত। কামাল ইবনে ইউসুফ সাহেব আপনার ভেন্টিলেশনে চলে গেছেন, ওনার অবস্থা খুবই মুমূর্ষু। আমাদের আরেক ভাইস চেয়ারম্যান শাহজাহান সাহেব, সাবেক প্রতিমন্ত্রী বরকতুল্লাহ বুলু, ওনারা সপরিবারে আক্রান্ত হয়ে হাসপাতালে। আমরা তো নিজেরাও এই ব্যাপারে খুব সতর্ক আছি। সতর্ক যে নাই তা কিন্তু নয়। আমরা প্রায় 130 জন নেতাকর্মীকে আমরা এই কোভিড এর কারণে হারিয়েছি, তারা মৃত্যুবরণ করেছে। এই জন্য তো আমরা সতর্ক আছি। কিন্তু সরকার কি করছে এটা আপনি একটু দেখেন। আমরা বললেই বলা হয় যে সরকারের আপনারা সমালোচনা করেন, বিজ্ঞানসম্মত আমরা কোনো ব্যবস্থা দিই না। ওইটা আমি পরে আসছি, বিজ্ঞানসম্মত কি ব্যবস্থা নিয়েছি আমরা সেটা আমি জানাচ্ছি পরে। তো সরকার কি পদক্ষেপ নিয়েছে? সরকার তো সবকিছু খুলে দিয়েছে। সরকারের কর্মকাণ্ড তো লিপ সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ। তারা বলেছে নো মাস্ক নো সার্ভিস, তো এটা তো প্রজ্ঞাপনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এটার বাস্তবায়ন কোথায়? হাটে ঘাটে বাজারে সবখানে জায়গায় যান আপনার মাস্ক নাই, লোক দেখানো কিছু আপনার ফাইন করা হচ্ছে। এই ফাইন তো মানুষের মানে মরার উপরে খড়ের ঘা হিসাবে কিন্তু আজকে আবির্ভূত হচ্ছে। একটা মাস্কের জন্য 5000 টাকাও আপনার ফাইন করা হয়েছে। কিন্তু সরকার সেই পদক্ষেপগুলো যদি না নেয়, সরকার সেই যথাযথ পদক্ষেপ কি নিয়েছে? গ্রামে গঞ্জে হাট বাজারে মাইকিং থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ইউনো, তারপর আপনার অন্যান্য সরকারি কর্মকর্তা, তারা কি এই সচেতনতার জন্য আপনার গ্রামে গ্রামে আপনার জনগণকে উদ্বুদ্ধ করেছে? এমনকি আওয়ামী লীগ কি উদ্বুদ্ধ করেছে? সরকারি দল তারা তো সেটা করেনি। তো এখন এগুলো তারা নিজেরা সে ব্যবস্থা না নিয়ে জনগণের উপর দোষ দেওয়া, এটা তো ঠিক নয়। জনগণ আপনার আজকে তো তাদের জীবিকার জন্য আজকে বাধ্য হয়ে আজকে বের হচ্ছে। আপনি নিজেই উল্লেখ করেছেন বেকারের সংখ্যা বেড়ে গেছে, বেকারের সংখ্যা প্রায় 50% বেড়ে গেছে। আপনার ঢাকা শহর তো
সহ বিভিন্ন শহর অঞ্চল থেকে মানুষ আপনার আপনার বাড়িঘর যেগুলো ভাড়া করা ছিল সেগুলো ভাড়া ছেড়ে দিয়ে আসবাবপত্র নিয়ে গ্রামের দিকে ছুটছে। প্রতিদিনই দেখা যাবে এই ছোট ছোট পিক আপ ভ্যানে করে তার আসবাবপত্র নিয়ে কিন্তু সবাই গ্রামে ছুটছে। তারা কাজ হারিয়েছে, সে গ্রামে গিয়েও তো মানুষ কাজ করতে পারছে না। তো সেখানে মানুষ কি করবে? কিছু না কিছু তাকে করতে হবে। মানুষ হন্য হয়ে তার পেটে যদি খাবার না থাকে তাহলে তো সে তো অন্য কিছু মানবে না। তাকে তো পেটের খাবার জোগাড়ের জন্য তো তাকে রাস্তায় বের হতে হবে, কোনো না কোনো কিছু করতে হবে। দিশেহারা হয়ে আজকে ঘুরছে, সেদিকে তো সরকার কোনো নজর দিচ্ছে না। সরকার যদি বলতো হ্যাঁ যারা বেকার হচ্ছে আমরা তাদেরকে বেকার ভাতা দিব, সরকার যদি বলতো যে আমরা মাসে মাসে প্রত্যেকটা পরিবারকে আমরা 5,000 টাকা করে দিব, যারা কাজ হারিয়েছে তাদেরকে দিব, সেটা হলেও তো একটা ব্যবস্থা হতো। সেটাও তো সরকার বলছে না। কিন্তু সরকার মুখে বলছে বাংলাদেশের অর্থনীতি কানাডার সমান বড় হয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতি সিঙ্গাপুরের সমান বড় হয়ে গেছে। তো কানাডা এবং সিঙ্গাপুরের সরকার আজকে এই কোভিড এর সময়ে তাদের নাগরিকের সুরক্ষার জন্য যে পদক্ষেপ নিয়েছে তার 100 ভাগের 5 ভাগও তো বর্তমান মানে এই সরকার করছে না। এগুলো তো লিপ সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ। সরকার কোনো পদক্ষেপ না নিয়ে শুধু জনগণের উপরে, বিরোধী দলের উপরে দোষারোপ যদি করে তাহলে তো হবে না। আজকে কেন সরকার সে পদক্ষেপগুলো নিতে পারছে না সেদিকে আমাদের কিন্তু মনোযোগ দিতে হবে। আজকেও আমরা সরকারকে বলেছি যে এই ব্যাপারে আপনাদের সেই পদক্ষেপ নেওয়া উচিত। আর আপনি বলেছেন ভ্যাকসিনের ব্যাপারে, যে ভ্যাকসিন আমরা আজকে দেখলাম সরকারের একজন সচিব, স্বাস্থ্য সচিব, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্পর্কে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে করোনা কালে, সেই স্বাস্থ্য সচিব বলছেন যে আগামী ফেব্রুয়ারির আগে ভ্যাকসিন পাওয়া যাবে না। তার কথা যদি আমরা সত্যই ধরে নিই তর্কের খাতিরে, তাহলে এই ফেব্রুয়ারি পর্যন্ত মানুষের কি হবে? তারপরে বলছে 3 কোটি ভ্যাকসিন প্রথম পর্যায়ে আসবে, 3 কোটি ভ্যাকসিন দেওয়া হবে। তো বাকি মানুষের 16 কোটি দেশের বাকি ভ্যাকসিন কোথায় কি হবে? আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি মানুষের যে আজকে খারাপ অবস্থা, অর্থনৈতিক ভাবে মানুষ অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে, কাজ হারিয়েছে, বেকার হয়েছে, গ্রামে চলে যাচ্ছে, প্রত্যেকটা মানুষকে আমরা বলেছি বিনামূল্যে আপনার ভ্যাকসিন দিতে হবে। এটা মানুষের অধিকার, এই বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ার অধিকার আছে মানুষের, দিতে হবে। এবং সেই ভ্যাকসিনটা আপনি যেটাতে মানে মানে লেলিন ভাই যেটা বললেন আমি একমত, যে মানুষ কিন্তু উদ্বিগ্ন, সেই ভ্যাকসিনও যে সাধারণ মানুষ পাবে এটা কিন্তু আজকে নিশ্চয়তা দিতে পারতেছে না। কারণ বর্তমান সরকারের যে আপনার বন্টন ব্যবস্থা, সেই বন্টন ব্যবস্থার উপরে মানুষের কিন্তু আস্থা নাই। এবার কোভিড-19 পরে সরকারের যে ত্রাণ এবং জনগণের সহযোগিতার যে কর্মসূচি নিয়ে দেওয়া হয়েছিল, সেখানের দিকে তাকালেই আমরা দেখতে পাবো মানুষের কিন্তু সেই ত্রাণ ব্যবস্থাপনার উপর জনগণের মানুষের কিন্তু আস্থা ছিল না। আজকে মানুষ চিন্তা করছে যে এই ব্যবস্থাপনার মাধ্যমেই যদি এই ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে ওই ত্রাণের চাউলের মতো হয়তো আওয়ামী লীগের নেতাদের বাড়িতে খাটের নিচে এই ভ্যাকসিন পাওয়া যেতে পারে। তো সে কারণে আমরা জনগণের পক্ষ থেকে দাবি তুলেছি এবং অন্যান্য রাজনৈতিক দলও এটা দাবি তুলেছে যে আমাদের যে সশস্ত্র বাহিনী আছে, সামরিক বাহিনী, তাদেরকে দিয়ে যারা যে আগে পাওয়ার যোগ্য তাদের একটা তালিকা করে, নির্ভুল তালিকা করে তাদেরকে দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে এই আপনার ভ্যাকসিনটা পৌঁছাতে হবে, এটা নিশ্চিত করতে হবে। তাহলে বর্তমানে যে আজকে বন্টন ব্যবস্থা বা যেটা আপনার সরকারের যে চ্যানেল, সেই চ্যানেলের উপর জনগণ আস্থা রাখতে পারছে না, এটা আমরা এই জন্যই দাবি করেছি। আরেকটা বিষয় বলা হয়েছে যে বিরোধী দল সরকারকে সমালোচনা করছে কিন্তু বিজ্ঞানসম্মত প্রস্তাব তুলে ধরছে না। এটা কিন্তু বাস্তব নয়। আপনারা জানেন যে এই বছর মার্চ মাসে যখন কোভিড-19 আক্রান্ত হলো বাংলাদেশে, সে মার্চ মাসের 22 তারিখ এবং 26 তারিখ এই 2 দিনে আমাদের দলের পক্ষ থেকে সরকারের কাছে আমরা বিজ্ঞানসম্মত প্রস্তাব তুলে ধরেছি কি করতে হবে, কিন্তু সরকার কিন্তু সেটাতে কর্ণপাত করেনি। তারপরে আমরা কিন্তু বসে নাই, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা কিন্তু নিজেরাই ব্যবস্থা করেছি। আমরা হেলথ সার্ভিস চালু করেছি, হেল্পলাইন টেলিফোনের মাধ্যমে আমাদের প্রায় 200 ডাক্তারকে দিয়ে আমরা হেল্পলাইন চালু করেছি। প্রথিতযশা বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা সেখানে এখনো চিকিৎসা দিয়ে যাচ্ছে। আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছি, আমরা অক্সিজেন সার্ভিস চালু করেছি।
প্রত্যেকটা জেলায় জেলায় অক্সিজেন সার্ভিস চালু করেছি। আমার নিজের জেলা ময়মনসিংহে আমি নিজেও সেখানে আমি নিজে চাঁদা দিয়ে, আমাদের দলের সমস্ত নেতাকর্মীরা চাঁদা দিয়ে সেখানে আমরা অক্সিজেন সার্ভিস চালু করেছি। গরিব মানুষ যারা চিকিৎসা পাচ্ছে না তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। দু একটা ক্লিনিক হাসপাতাল আমরা চিহ্নিত করে সেখানে নিয়ে আমরা চিকিৎসা করাচ্ছি। কোভিড পরীক্ষা করার জন্য যেই আপনার অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, অনেকে পারে না, তাদেরকে সেই ব্যবস্থা করে আমরা লাইনে নিয়ে দাঁড় করাচ্ছি। আমরা করছি না এটা ঠিক নয়, আমরা সেটা ব্যাপকভাবে করছি। আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে ওষুধ দিচ্ছি এবং সেই জন্য ব্যাপকভাবে আমরা মাইকিং করছি গ্রাম অঞ্চলে বা মফস্বলে, আমরা লিফলেট বিতরণ করছি। তো আমরা কিন্তু সরকারের কাছে প্রস্তাব দিয়েই আমরা ক্ষান্ত থাকি নাই, আমরা নিজেরাও কিন্তু সেই পদক্ষেপগুলো গ্রহণ করেছি এবং একই সাথে আমরা সরকারের উপরে চাপ প্রয়োগ করছি। আপনি জানেন কোভিড এর কারণে আমি আগেই বলেছি আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত, যেটা না করলেই না সেটা করছি। তারপর আমাদের বক্তব্যের মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের প্রতি চাপ প্রয়োগ করছি, চাপ সৃষ্টি করার চেষ্টা করছি যাতে এই ব্যবস্থাগুলো সরকার গ্রহণ করে। সরকার কিন্তু সেগুলো গ্রহণ করেনি, বরঞ্চ সরকারের সেই যে ব্যবস্থাগুলো আমরা দেখেছি সেগুলিতে দুর্নীতিতে ভরপুর, অনিয়মে ভরপুর। এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুর্নীতি, এটা আপনার যে কেউ স্বীকার করবে। আপনাদেরও টকশোতে অনেকে, এমনকি আওয়ামী লীগের নেতারাও এসে সেই কথা কিন্তু স্বীকার করেছিল। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, পরবর্তীতে প্রধানমন্ত্রী দেখলাম একটা সার্টিফিকেট দিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড এর সময়ে জনগণকে যে সেবা দিয়েছে, যে নিয়ম ব্যবস্থা করেছে, একটা সঠিক ব্যবস্থাপনা চিকিৎসা দিয়েছে, সেই জন্য তিনি ধন্যবাদ জানিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে। এটাতে মানুষ হতাশ হয়েছে এটাতে। আমি এক লাইনে শেষ করে দিচ্ছি, আজকে এগুলো করে আসলে জনগণকেই কিন্তু আজকে আহত করা হচ্ছে, হতাশ করা হচ্ছে। সে কারণে আমি বলবো যে এগুলো আপনার কথার মারপ্যাচের মধ্যে না রেখে সহজভাবেই জনগণের কাছে সরকারের সেবাটা পৌঁছানো উচিত। এবং আবারও বলবো সরকারকে, এই সরকারের বিরুদ্ধে বিএনপি সহ বিরোধী দলের নানান অভিযোগ আছে, সেই অভিযোগকে আমি পাশ কাটিয়ে বলবো যে আসুন এই কোভিড থেকে জনগণকে রক্ষা করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সে ব্যবস্থা গ্রহণ করি, যার যার অবস্থান থেকে আমরা এই জনগণকে সহযোগিতার জন্য এগিয়ে যাই। ধন্যবাদ প্রিন্স ভাই। আবার আসবো, আমি এখন যাবো। আমাদের সাথে আছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ, সাবেক ছাত্রনেতা, বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি জনাব মোহাম্মদ নবী নওয়াজ ভাই। নবী নওয়াজ ভাই, প্রিন্স ভাই যে কথাটা বললেন যে আপনার আসলে সরকার লিফট সার্ভিস যেটা করতেছে, আপনি কি বলবেন? প্রিন্স ভাইয়ের বক্তব্য যেটা রাখলেন, মানে বিভিন্ন জায়গায় কোভিড এর দুর্নীতির কথা বললেন এবং যে কথাগুলো বললেন যে আপনার বেকার যে সমস্যা দেখা দিয়েছে বাংলাদেশে, কি বলবেন? একটু আনমিট করতে হবে নবী নওয়াজ ভাই। ধন্যবাদ দাদা, আজকে ধন্যবাদ জানাই আমাকে একেবারে প্রায় শেষ বেলায় সংযুক্ত করে থাকেন। আজকেও আরেকবার ধন্যবাদ জানাই যে সর্বশেষ যখন আপনার এমপি মহোদয়রা, মন্ত্রী মহোদয়রা না থাকেন, তখন আমার এই বিপদের সময় আপনি কিন্তু ধারা খাওয়াই দেন। আমি বাইরে থেকে সারাদিন পরে যাও ফিরে বাসায় আসছে ঠিকই, কিন্তু আমার যে রাত্রের যে খাওয়া দাওয়া সেটাও কিন্তু করা হয়নি, শুধু আপনার সম্মানার্থে, যেহেতু আপনি আমাকে। ধন্যবাদ জানাচ্ছি নবী নওয়াজ ভাই। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রবাস দর্পণ। আসলে আজকে আমাদের এমপি মহোদয়, মন্ত্রী, উনি ইন্টারনেটে সংযুক্ত হতে পারেন না, সংযুক্ত করার জন্য তারপরেও ধন্যবাদ জানাই আমাদের মধ্যে। আচ্ছা নবী নওয়াজ ভাই, আমরা আপনার জন্য কফি পাঠিয়ে দিচ্ছি অনলাইনে। ধন্যবাদ। আমি আরেকবার ধন্যবাদ জানাই সংযুক্ত করার পাশাপাশি কফির জন্য। লেলিন ভাই আছেন, আমাদের প্রিন্স ভাই আছেন, শাহরিয়ার ভাই আছেন, রূপকদা, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখানে অনেক কথা বলেছেন, আমার লেলিন ভাইয়ের কথাগুলো আমি শুনতে পেরেছি, শাহরিয়ার ভাইয়ের কথা শুনতে পারিনি, কারণ আপনি জানেন যে আমি রাস্তা থেকে এসেই কিন্তু আপনার এখানে সংযুক্ত হলাম। তো লেলিন ভাই যে কথা বলেছেন, স্বাভাবিকভাবে সরকারের একটা জায়গা, খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে ভ্যাকসিন আসবে, কিন্তু এই ভ্যাকসিন ব্যবহার করার ক্ষেত্রে কতটুকু নিরাপদ এই ব্যাপারটি সরকারকে দেখা উচিত, এটা গুরুত্ব সহকারে দেখা উচিত। আবার পাশাপাশি এখানে লেলিন ভাইয়ের সাথে প্রিন্স ভাইয়ের কথার মিল আছে
যে ভ্যাকসিন যেটা ডিস্ট্রিবিউশন বা আমরা বন্টন করব, এই বন্টনের জায়গাটিতে যাতে অন্তত পক্ষে অনিয়ম না হয়, তারপরে বন্টনের জায়গাটিতে যাতে কোনো রকম ঘাটতি দেখা না দেয়, এই বিষয়টিও আমি গুরুত্ব সহকারে দেখব। পাশাপাশি সরকারের এই উদ্যোগগুলোর সাথে একটি উদ্যোগের বিষয় আছে যেটি মানে মরার উপরে খাড়ার ঘা। প্রিন্স ভাই বললেন কথাটি যে মানুষ এমনি অভাবে আছে, অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থায় আছে। আমি বলবো যে প্রিন্স ভাইয়ের সাথে তাল মিলিয়ে, যেহেতু উনি রাজনীতি করেন, বিএনপি করতে পারেন, কিন্তু রাজনীতি যেহেতু করেন ওনাকে ওনার দায়িত্ব পালন করতে হচ্ছে। আমি আমার দায়িত্ব পালন করি, আমি আমার সরকার, আমার দল, আমার দলের কথা বলবো, সরকারের কথা বলবো, কিন্তু জনগণের কথা কিন্তু আমরা সবাই একই রকম ভাবে বলা উচিত। সেই জন্য প্রিন্স ভাই যে কথা বলেছেন, আমি মনে করব যে এই যে সময়টি কোভিড-19 যে মানে আমাদের যে দুর্ভোগ, এর মধ্যে মানুষের যে দুর্ভোগ, জনগণের দুর্ভোগ সারা বাংলাদেশ ব্যাপী অর্থনৈতিকভাবে প্রত্যেকটি মানুষ উপলব্ধি করতে পারছে। তো এই উপলব্ধি থেকে মানুষের অভাব অনটনের ব্যাপারটি কিন্তু আমরা নিজেরাও উপলব্ধি করি, আমরা রাজনীতি করি যেহেতু। তো সেজন্যই বলবো যে সরকারের বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে থাকেন। আমরা মনে করি এই ভ্যাকসিন আসলে সরকার, যেমন বিদ্যুতের ক্ষেত্রে আমি জানি যে একজন সংসদ সদস্য ছিলাম, সরকার প্রায় 8 টাকা দিয়ে কিনে 3 টাকা কত পয়সায় কিন্তু জনগণের কাছে পৌঁছে দেয়। এই কাজটি যেমন করে ঠিক তেমনি ভাবে আমি মনে করি যে ভ্যাকসিনের বিষয়টিও এভাবে সরকার যদি দেখেন, তাহলে হয়তো প্রিন্স ভাই সহ বিরোধী দল তো সমালোচনা করবে, কিন্তু সেই সমালোচনার জায়গাটি কমে আসতে পারে, আমরাও কিন্তু আত্মতৃপ্তি পেতে পারি, জনগণ সাথে তাতে শান্তি পাবে। আমি এই কথা বলে আমি বলবো যে লেলিন ভাই যে বিষয়টি বললেন, আর আরেকটি কথা প্রিন্স ভাই বলেছেন যে বিশেষ করে আমরা জনসমাগম বা সভা আমরা যেটি করে যাচ্ছি সেটি স্বাভাবিকভাবেই, যেভাবে প্রিন্স ভাই বললেন, আমরাও কিন্তু যেমন আজকেও আমাদের একটি প্রোগ্রাম ছিল বিকালে, সেই প্রোগ্রামটি মানববন্ধন, সেখানে আমরা আমাদের যেভাবে প্রচার করার কথা ছিল সেভাবে প্রচার না করে আমরা সেই মানববন্ধনটি করেছি। এবং সেখানে মাস্ক পরার ক্ষেত্রে পুলিশ বলার আগে, কেননা পুলিশ স্বাভাবিকভাবে জরিমানা করতে পারে যে কোনো জায়গায় রাস্তাঘাটে, আমরাও আমাদের ছেলেদেরকে আমরা যেভাবে পেরেছি বলে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যাতে মাস্ক ছাড়া যাতে কোথাও মুভমেন্ট না করে। আর একটি কথা বলেছেন আমাদের প্রিন্স ভাই যে স্বাভাবিকভাবে প্রিন্স ভাইয়ের দলের অনেকের কথা প্রিন্স ভাই জানেন, আমিও কিন্তু আমার দলের অনেকের কথা জানি। প্রিন্স ভাই যে নামগুলো বলেছে এটি সারা বাংলাদেশের মানুষ চিনেন, যে আপনাদের আব্দুল আল নোমান, তারপরে আরো কয়েকজনের নাম বলেছেন। বিশেষ করে করোনা আক্রান্ত হয়ে সবাই কেউ হসপিটালে আছেন, কেউ হয়তো এখনো আইসিইউতে আছেন, এরকম ভাবে আছেন। তো আমার দলেও কিন্তু এরকম অনেকেই আক্রান্ত হয়ে আছেন। করোনা কাউকে কিন্তু মাফ করে দিচ্ছে না, সরকারি দলের নেতা হিসেবে, মন্ত্রী হিসেবে কাউকে মাফ করে দিচ্ছে তা না। 5টি উপনির্বাচন হলো, আমরা তো জানি যে করোনার কারণে আক্রান্ত হয়েই কিন্তু তারা মৃত্যুবরণ করেছে। এরকম অনেক নেতারাই আক্রান্ত হয়ে অনেককে প্রকাশ করতেও চাচ্ছে না, আমি যতটুকু জানি। প্রকাশ করলে মিডিয়া এটাকে প্রচার করবে, তাতে তারা পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, বিভিন্ন ভাবে একটু কোণঠাসা হয়ে যায়। সবাই যার যার চিন্তা চেতনা থেকে সবাই আমরা সাবধানে চলার চেষ্টা করে যাচ্ছি। সেজন্যই বলবো যে প্রত্যেকটি মানুষ আমরা এই করোনার সাথে যুদ্ধ করে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি। একটি কথা বলেছেন যে সরকারকে চাপ দিচ্ছেন, হ্যাঁ, সরকারি দল তার যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করে যাবেন, সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। বিরোধী দলও কিন্তু চাপ দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে থাকে সবসময়, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি ভুল ধরার জন্য বিরোধী দল থাকবে। আমি মনে করি এই জায়গাটিতে বিরোধী দল তার যে দায়িত্ব পালন করার বিষয়টি সেটি করে যাচ্ছে। আর আরেকটি কথা বলেছেন প্রিন্স ভাই যে সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ দিয়েছে। আসলে একটা কথা বলবো কি, প্রিন্স ভাই নিজেও জানেন ওনার আত্মীয় স্বজনের ভিতরে কিন্তু অনেক ডাক্তার আছে, তো সেই ডাক্তার সাহেবরা হসপিটালে দায়িত্ব পালন করে যাচ্ছে। তো হসপিটালে যদি বিএনপির অনেক নেতা কর্মী বা যারা সমর্থক তারা ডাক্তার হিসেবে যদি দায়িত্ব পালন করে হসপিটালে, যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি ধন্যবাদ জানায়, সেখানে সেও কিন্তু উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যেহেতু সরকার প্রধান, দলের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হতে পারে, এটি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, জনগণের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কিন্তু প্রধানমন্ত্রী। উনি কিন্তু ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। সরকারে যে যখন থাকবে তখন ধন্যবাদ দিতে হবে। যেমন আমি ব্যক্তিগতভাবে জানি যে প্রশাসন যখন কাজ করে
এটি হতে পারে পুলিশ প্রশাসন, হতে পারে আমাদের অন্যান্য প্রশাসনে যারা সচিব থেকে ডিসি থেকে শুরু করে সবাই কাজ করেন। কাজ করলে সেখানে ভুল করলেও কিন্তু তার মধ্যে যে কাজগুলো করেছে সেই কাজগুলোর জন্য ধন্যবাদ দিতে হয়। সরকার কিন্তু কখনো সমালোচনাও করতে পারে না। একজন পুলিশের বিরুদ্ধে যাচ্ছে তাই বলবে, এই কাজটি করতে পারে না। কি করে সরকার? অবশ্যই তার জায়গায় থেকে সরকারে থাকলে ধন্যবাদ দেওয়া লাগে। সেই ধন্যবাদটি হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, সেটি আমার মনে হয় প্রিন্স ভাই বলার চেষ্টা করেছে। পাশাপাশি যে কথাটি বলবো যে আসলে করোনার মতো একটি মহামারীতে আমরা আছি। এই মহামারীর সময়ে আমাদের সময় বলেন আর যে কোনো সিদ্ধান্ত বলেন, এই সিদ্ধান্তর জায়গায় সরকারকে কিন্তু ভাবতে হয় সারা দেশের হিসাব নিকাশ নিয়ে, পাশাপাশি আন্তর্জাতিক যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর দিকে তাকিয়ে। দেখেন, ভ্যাকসিন কিন্তু আমরা তৈরি করি না। অবশ্যই ভ্যাকসিনটি দেশের বাইরে যে কোনো দেশ, 5-6টি দেশ ভ্যাকসিন তৈরি করে তারা রপ্তানি করবে, আমরা আমদানি করব। সেই জায়গায় আমরা স্বাভাবিকভাবে বিদেশের উপরে নির্ভর করা লাগে। সেই নির্ভরতার জায়গায় থেকেই এই সময়টি দেওয়া হচ্ছে, যেটি লেলিন ভাই বললেন যে ইন্টারনেটের সমস্যা হচ্ছে সম্ভবত নই ভাই। করছি বা প্রথম ওয়েভ চলছে, প্রথম ওয়েভ শেষ করে আমরা দ্বিতীয় ওয়েভে যাচ্ছি, এই কথাগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে। আসলে সরকারের কিছু করার নাই। করোনার মতো একটি মহামারীকে মোকাবেলা করার জন্য সরকারের সব জায়গা থেকে যেভাবে কাজ করে যাচ্ছে, দীর্ঘ প্রায় 1 বছর হতে গেল। সেই 1 বছরের মাঝে আমরা কাজের মধ্য দিয়ে চেষ্টা করেছে। প্রিন্স ভাইরা বিরোধী দলে থাকলে সমালোচনা করবে, সমালোচনা না করলে আবার সাংবাদিক ভাইয়েরা যারা রূপক দাস সহ, নিখিল দাস সহ, আমাদের শাহরিয়ার বাইরে সহ, ওনারা তো বলবে যে আপনার বিরোধী দলে থেকে কি করলেন, কি ধরনের মিনিমাইজ করলেন, কিভাবে ম্যানেজ করে ফেললেন। হয়তো ম্যানেজ হয়ে চলছেন আপনারা, আপনারা তো জনগণের পক্ষে কথা বলছেন না। এই কথাগুলোর ভয়তেও কিন্তু প্রিন্স ভাইরা সমালোচনা করতেই হয়। আর এই সমালোচনার মধ্য দিয়ে প্রায় 1 বছর পার করেছে। কেন জানি আমার কাছে মনে হয় সরকার কিন্তু সফল হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে। হ্যাঁ, কাজ করলে ভুল হবে, ভাত খেতে গেলে 2-1টা ভাত পড়ে যাবে, এই কথাগুলো মেনেই কিন্তু আমাদের সামনে এগোতে হবে। সরকার যেহেতু কাজ করে, তার ভুল হতে পারে। সেই ভুলগুলোর ভিতরে কিছু কিছু ভুল হওয়ার কারণে হয়তো বিরোধী দল সেই ভুল ধরার চেষ্টা করেছে। তারপরেও আমি যেটি দেখেছি, আমার সকলেই স্বীকার করবেন, সরকার কিন্তু অন্যান্য দেশের তুলনায়, অনেক দেশের তুলনায় বাংলাদেশ সরকার অবশ্যই এই করোনাকে মোকাবেলা করে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে আনতে পেরেছে। এই জায়গাটিতে সরকারকে অবশ্যই বিরোধী দল হিসেবে হোক আর সরকারি দলের আমরা তো আছি, অন্তত ধন্যবাদ জানানো উচিত। আমি মনে করি প্রিন্স ভাইয়ের এই ধন্যবাদের জায়গাটি আমরা আশা করি আর কি। সরকারি দলের একজন কর্মী হিসেবে আমি একটু আশা করি। ধন্যবাদ। পরবর্তীতে একটু ধন্যবাদ নই ভাই। আমরা আসলে যাবো এখন আমাদের চট্টগ্রাম গুরু প্রধান শাহরি হাসানের কাছে। শাহরিয়ার ভাই, আমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত করব, কারণ হচ্ছে আমরা চাচ্ছিলাম 1 ঘন্টায় প্রোগ্রাম শেষ করতে, কিন্তু আমাদের একটু শুরু করতে লেট হয়েছে। তো শাহরিয়ার ভাই, আপনি আজকে অনুষ্ঠানে অনেক দর্শক আপনার অনেক মন্তব্য করেছেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথিদের কাছে। জি, ধন্যবাদ জানাই রূপক দা আপনাকে। আমি খুব মনোযোগ দিয়ে সম্মানিত আলোচকদের কথাগুলো শুনেছি এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন এবং প্রয়োজনীয় প্রসঙ্গগুলোই প্রত্যেকে উত্থাপন করেছেন। কমেন্টস এসছে অনেকগুলো। সেখানে মোহাম্মদ আব্দুস সালাম নামে এক ভদ্রলোক লিখেছেন যে আমরা বাহরাইনে ফিরতে পারবো কিনা। অর্থাৎ বিষয়টা এরকম যে আমাদের অনুষ্ঠানগুলো যারা দেখেন, বিশেষ করে দেশের বাইরে যারা থাকেন, তারা প্রত্যাশা করেন আমাদের আলোচকদের কাছে যে তারা নিশ্চয়ই প্রবাসী যারা কষ্ট আছে তাদের জন্য চেষ্টা করেন এবং আশান্বিত হয়ে থাকেন। এটি বোঝা গেল নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট আছেন তারা বিবেচনা করেন, আমি আশা করি সেটি। আব্দুল সেলিম নামে এক ভদ্রলোক লিখেছেন, তিনি লিখেছেন দেশে উচ্চ শিক্ষিত বেকার সমস্যা দিনে দিনে চরম অবনতিতে পৌঁছে যাচ্ছে, এই বিষয়ে সরকারের কোনো সময় উপযোগী পদক্ষেপ নেই, এটি তিনি মতামত জানিয়েছেন। এছাড়া অনেকেই সম্মানিত আলোচক নবীন নওয়াজ ভাই কিংবা যারা আছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন। আজকের আলোচনায় ডক্টর লেলিন চৌধুরী যেভাবে প্রতি সময় তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে এই কোভিড-19 পরিস্থিতিতে আমাদেরকে সাবধানতা অবলম্বন থেকে শুরু করে কি কি কর্মপদ্ধতি জনগণকে এবং সরকারকে নেওয়া উচিত সে বিষয়ে আলোকপাত করেন, আজও তিনি ঠিক তাই করেছেন।
নিশ্চয়ই যারা শুনেছেন এবং যারা শুনছেন সবার উপকার আসবে, সরকারও নিশ্চয়ই মনোযোগী হবেন এই বিষয়গুলোর প্রতি। তিনি বলেছেন কোভিড-19 ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ বাড়ছে কোভিড-19 ধাক্কাটা। নমুনা পরীক্ষা বাড়ানোর কোনো উদ্যোগ নেই বলতে তিনি, আমার যেটুকু মনে হয়েছে বলেছেন, এবং প্রবাস দর্পণ থেকে অনেকবার বলা হয়েছে যে নমুনা যেভাবে করা হচ্ছে এটি খুব শৈথিল্য, অর্থাৎ নমুনার হার অনেক বাড়ানো দরকার, উচিত, কিন্তু সেই জায়গায় সরকার কোনো উদ্যোগই হননি। হাসপাতালের শয্যা সংখ্যা এবং আইসিইউর যে বেড এখন আছে, অর্থাৎ যদি রোগী বাড়ে তাহলে সামাল দেওয়াটা কেমন হবে, সেই বিষয়টাই তিনি একটু আশঙ্কিত আছেন। এই প্রসঙ্গটি টেনেছেন ডক্টর লেনিন চৌধুরী। ভ্যাকসিন সম্পর্কিত কথা বলেছেন, ভ্যাকসিন প্রাপ্তির একটা আনুমানিক সময়কাল সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন। ভ্যাকসিন জনগণের কাছে সরবরাহ, অর্থাৎ জনগণের কাছে পৌঁছানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিটা সম্পর্কে তিনি একটু আলোকপাত করেছেন। ক্ষমতাসীন দল এবং ক্ষমতার বাইরে থাকা দলগুলোর এই কোভিড-19 সময়ে তাদের বিভিন্ন ভূমিকা নিয়ে তিনি আলোচনা করেছেন। সভা সমাবেশ, সামাজিক অনুষ্ঠান যথারীতি চলছে, সেখানে কোনো বাস বিচার নেই, এটি আশঙ্কাজনক, সে বিষয়ে তিনি আমাদেরকে সতর্কতা জানিয়েছেন। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স একটি রাজনৈতিক দলের প্রাজ্ঞ নেতা, তিনি তার নিজ দলীয় কর্মকাণ্ড বা সমাবেশ খুব সীমিত আকারে করা হচ্ছে বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই কোভিড-19 কারণে যেটি করতে হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের ব্যর্থতাকে তিনি তার ব্যক্তিগত অভিমত, সরকারের ব্যর্থতা জনগণের স্বাস্থ্য সুরক্ষায়। কর্মহীন বা কর্মসংস্থান হারানো মানুষের প্রসঙ্গে তিনি কথা বলেছেন। ভ্যাকসিন সম্পর্কে কথা বলেছেন, বিনামূল্যে ভ্যাকসিন যেন জনগণের কাছে পৌঁছে সেই বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন। করোনাকালে রোগীদের সেবায় তার নিজ দলীয় কর্মকাণ্ড তিনি উপস্থাপন করেছেন। স্বাস্থ্য ব্যবস্থায় সরকারের অনিয়মের প্রসঙ্গ তিনি কথা বলেছেন। নবী নেওয়াজ ভাই সম্মানিত আলোচক, যিনি সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা, তিনি বলেছেন অন্য দুজন সম্মানিত আলোচকের আলোচনাকে তিনি খুব সুন্দরভাবে স্বাগত জানিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছানোর ক্ষেত্রে যথাযথ নিয়ম নীতিকে গুরুত্বটা তিনি নিজেও সেই গুরুত্বটা উপলব্ধি করেছেন এবং সেটি প্রয়োজন বলে জানিয়েছেন। নিজেদের দলের সভা সমাবেশ যে সীমিত করেছেন সেই বিষয়টি জানিয়েছেন। এই মহামারী কালে কিংবা অন্য যে কোনো সময় সরকারকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়, সেক্ষেত্রে কিছুটা সময় হয়তো বিলম্বিত হয় কিংবা দ্রুত হয়, সেই বিষয়টা তিনি আমাদেরকে জানান দিয়েছেন এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো প্রসঙ্গে তিনি কথা বলেছেন। আজকের আলোচনার সংক্ষেপে তেমন কিছু বলার নেই, প্রত্যেকেই খুব দরকারি কথাগুলো বলেছেন এবং এই যে বিষয়গুলো উঠে এসেছে এই বিষয়গুলো যদি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা সরকার এবং আজকে যারা উপস্থিত আছেন আলোচক বৃন্দ, তাদের এই কথাগুলো যদি সবাই শোনে, সেই মতো অনুধাবন করতে চেষ্টা করেন যে আসলে মানুষ কি ভাবছে বা জনগণ কি ভাবছে, জনগণ কি করা উচিত, সেই জায়গাটায় সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তবেই আলোচনা সার্থক বা সফল হয়েছে বলে ধরা যাবে। আরেকটু বলি আমি, যিনি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যিনি একটি কথা বলেছেন, তিনি মাস্ক বিষয়ে প্রসঙ্গ এনেছেন, মাস্ক ব্যবহার করা হচ্ছে না সেটিও বলেছেন। আবার তিনি বলেছেন মাস্ক ব্যবহারের ক্ষেত্রে এখন জরিমানা করা হচ্ছে এবং কখনো কখনো দেখা গেছে অনেক বড় আকারে জরিমানা করা হয়েছে, যে কে মরার উপর খারাপ যা। এই জায়গাটায় আমি ঠিক দ্বিমত পোষণ না করে আমি মাননীয় সম্মানিত আলোচক সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের সাথে ভিন্ন মত পোষণ করবো এই কারণেই যে আসলে কি জানেন, আমাদেরকে একটা জায়গায় পৌঁছতে হবে, মানে সরকার বা বিরোধী দল একই ভাষায় কথা বলতে হবে জনগণের দুর্যোগের সময়। সেটি হচ্ছে কি, বাংলাদেশে যখন মাস্ক ব্যবহার করার জন্য খুব জরুরি বিষয়, যেটি লেনিন চৌধুরী তার বক্তব্য অনেকবার উপস্থাপন করেছেন, অন্যান্য আলোচকরা বলেছেন, তখনও দেখা গেছে আমাদের দেশের সাধারণ মানুষ এটা খুব, এর জন্য আমি দায়ী করবো প্রতিটা সরকারকে, এই দেশ যারা চালিয়েছেন তাদের প্রত্যেককে, তারা সচেতন হতে পারেন না, তারা শিক্ষা দীক্ষায় অতটা অগ্রসর নন, তারা মাস্ক ব্যবহার করতে অনীহা পোষণ করেন, যেটি খুবই ঝুঁকিপূর্ণ এবং শঙ্কিত করে সবাইকে। তো মাস্ক ব্যবহার করার জন্য সরকারের বিভিন্ন রকমের উদ্যোগ, হয়তো শুরু ভাগে সরকার কিছু করেনি, সেটি সরকারকে আমরা অভিযুক্ত করেছি, তারপরে সরকার উপলব্ধি করতে পেরেছে এবং ব্যবস্থা নিচ্ছে। তো শেষ পর্যায়ে এসে যখন জরিমানার ইয়েটা করা হলো, তখন আমরা লক্ষ্য করেছি যে মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সে মাস্ক ব্যবহার করতে বাধ্য হচ্ছে এবং এটি অত্যন্ত শুভ বিষয়, এটি অত্যন্ত দরকারি বিষয়। জরিমানা 5,000 কেন, আমি তো মনে করি যদি দেখা যায় যে আপনার কোনোভাবেই মানছে না, তাহলে জরিমানা কেন, তাকে অন্ততপক্ষে 7 দিন 10 দিনের জেল জরিমানা করা উচিত, শুধু জেল জরিমানা করা উচিত। কারণ কি, এটা এমন একটা বিষয় যে ভয়াবহ বিপর্যয়, একজনের জন্য 50 জন 100 জন আক্রান্ত হতে পারে, সেই ক্ষেত্রে 5,000 টাকা জরিমানা করাটাকে আপনি যদি মরার উপর খারারগা বলেন, তাহলে সেক্ষেত্রে আমি একটু ভিন্ন মত পোষণ করবো এইভাবে যে প্রয়োজনে আরো কঠিন ব্যবস্থা সরকারের নেওয়া উচিত, জনগণের স্বার্থে, জনগণকে সুরক্ষার জন্য, জনগণ যে ভাষায় কথা বুঝে তাকে সেই ভাষায় কথা বলা উচিত। আর নবী নেওয়াজ ভাই যেটি বলেছেন,
যে আপনারা সভা সমাবেশ সীমিত করেছেন। শুধু নিজেরটা দেখলে তো হবে না, আপনি যদি দায়মুক্ত হতে চান যে আমার দল আমরা নিয়ম নীতি মানছি, কিন্তু ভাইরে জনগণ তো সরকারের নাগরিকানা। আজকে বিয়ের অনুষ্ঠান ধুমতে চলছে, আপনার প্রোগ্রামগুলো সভা সমাবেশ, এই যে আপনার হেফাজতে জামাত ইসলাম যারা নতুন করে আবার কমিটি করেছে, তারা বিশাল আয়োজন করেছে, কোনো মাস্ক নেই, কোনো স্বাস্থ্যবিধি নেই, কোনো সুরক্ষা নেই। তারা তো এমন না যে ওই গন্ডির ভিতরে বসে থাকবে, তারা তো বের হয়ে আমাদের সঙ্গে মিশবে, গাড়িতে গণপরিবহনে চলবে। তো এই যে অসুস্থ হবে মানুষগুলো, এর দায় কে নেবে? সরকার নিশ্চয়ই নেবে না। সরকার বলবে যে আমি তো সতর্ক করেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে দায়টা অবশ্যই সরকারের। শুধু নিজেদের দলকে নিয়ে কর্মকাণ্ডের বিষয়টা উপস্থাপন করার চাইতে বিরোধী দল এবং রাজনৈতিক দল সবাই মিলে সামগ্রিকভাবে জনগণের স্বার্থে যেভাবে সুবিধাজনক পদ্ধতি তৈরি করা যায় সেটার দিকে নজর দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি যাব এখন। আমরা অনুরোধ করবো আমাদের অতিথিকে এই পর্যায়ে 5 মিনিট করে আমরা যদি বলি তাহলে আমাদের প্রোগ্রাম আমরা 1 ঘন্টা শেষ করে দিতে পারবো। কারণ ইমরান সালে ভাই, প্রিন্স ভাই বলছেন যে আপনাদের প্রোগ্রাম দীর্ঘ সময় হয়ে যায় ভাই, সংক্ষিপ্ত করতে হবে। কারণ ইমরান ভাই আমরা জানি উনি বিএনপির দপ্তরে দায়িত্বে আছেন, যার ফলে উনি খুব ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিচ্ছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি ইমরান সালে প্রিন্স ভাইকে। আমি যাব আমাদের ডক্টর লেলিন চৌধুরী, যিনি হেলথ এন্ড ওয়েলফেয়ার বিশিষ্ট চিকিৎসক। লেলিন ভাই, আমরা ইউকে তে দেখতে পেয়েছি যে ইউকে গভর্নমেন্ট কিছু নিয়ম নীতি দিয়েছে, বিশেষ করে আপনার একজনের বাসায় 6 জনের উপর মানুষ ঢুকতে পারবে না। আপনি জানেন যে লেবার পার্টির আপনার যিনি প্রধান ছিলেন তাকে কিন্তু এই 6 জনের উপরে বাসা থাকার কারণে তাকে কিন্তু লেবার পার্টি বহিষ্কার করেছিল এবং সরকারও তাকে ফাইন করছিল। লেবার পার্টি যিনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ছিলেন। তো আমরা এখন যেটা দেখি যে বাংলাদেশে কি এরকম ওই যে বিয়ে হচ্ছে, গাড়ি ভরে মানুষ যাচ্ছে, বাংলাদেশ সরকার কি এরকম নিয়ম নীতি করে দিতে পারে না যে 6 জন বা 7 জনের বেশি একসাথে হতে পারবেন না? এ ব্যাপারে কি বলবেন আপনি? বাংলাদেশে মূলত স্বাস্থ্যবিধির প্রথম অংশটা তো মাস্ক পরা, দ্বিতীয় যেটি হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রাখা। এই জায়গাটিতে একদম শুরুর থেকেই মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কোনো কর্মসূচি নেওয়া হয়নি। এই না নেওয়াটা কিন্তু সরকারের বাইরে থাকা দলগুলো, ধর্মীয় যে বিভিন্ন উপদল অথবা গ্রুপগুলো, সবার জন্য। ধরুন আমি বলছি এভাবে, কয়েকদিন আগে হেফাজতের সম্মেলন হলো, অথবা সিলেটে হেফাজত একটা সমাবেশ করলো। ঠিক যখন আমরা দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার মুখোমুখি, তখন এটি করা উচিত কি উচিত না, এদেরকে থামানো উচিত কি উচিত না, অথবা সরকারের পক্ষ থেকে আইন না অনুরোধ করা যায় কিনা, সেই বিষয়গুলো কিন্তু মানুষ উদ্বিগ্ন ছিল, সেরকম আমরা দেখিনি। তো যাই হোক, এখন তো আমরা একটা সময় পার হয়েছি, আমাদেরকে কতগুলো জায়গায় স্থির হতে হবে। এর মধ্যে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, হাত ধুতে হবে। এটা একদম মানে ফরজ, যেটা আমরা আরবিতে বলি, সেই জায়গাটায় দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা করব সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে নিয়ে একটি ব্যাপক প্রচার অভিযান শুরু করার জন্য, এবং এখানে দায়িত্বশীলভাবে রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো অংশগ্রহণ করবে। দ্বিতীয় একটা ব্যাপার আমি ভ্যাকসিন নিয়ে বলছি। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে জনসাধারণকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে। এটি মূলত জনগণের যে প্রত্যাশা তারই প্রতিফলন। একে আমি অভিনন্দন জানাই। একই সাথে দুঃখবোধ প্রকাশ করছি, সেটি হচ্ছে যে আমরা অনেক দিন, অনেক মাস যাবৎ বলে আসছি, করোনা পরীক্ষার জন্য যে 100 টাকা নেওয়া হয় এটি বন্ধ করা হোক। এটি বন্ধ করা হলে মানুষজন টেস্ট করতে আগ্রহী হবে, এবং আমার প্রত্যাশা থাকবে সরকার দলীয় যে আমাদের বন্ধুটি, সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ ভাই এখানে রয়েছেন, তিনি একটি অঙ্গ সংগঠনের, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। আমার প্রত্যাশা থাকবে জনগণের কথা বিবেচনা করে এই 100 টাকা ফি ধার্য যেটি করা হয়েছে এটি বাদ দেওয়ার জন্য তারা সরকারের উপরে চাপ তৈরি করবেন। তাহলে হবে কি, ভ্যাকসিনের জন্য যে ধন্যবাদটা দিচ্ছি, বাকি যেটুকের জন্য আমাদের দুঃখ প্রকাশ করতে হয়, বেদনার মিশ্রিত স্বরে আমরা যেটি মকুব করার কথা বলি, সেখানেও আমরা আনন্দিত চিত্তে ধন্যবাদ দেব। আমি আরেকটি জায়গায় একটু বলছি, সেটি হচ্ছে সামনে যদি, আমি যদি বলছি এই কারণেই যে
না হলেই ভালো হয়। যদি রোগীর সংখ্যা বেড়ে যায় অথবা হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে যায়, তখন হাসপাতালের ব্যবস্থাপনা, স্বাস্থ্য বিভাগের যে ব্যবস্থাপনা, তার ঘাটতিটা প্রকট হয়ে ওঠে। এবং সেই সময় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব থেকে শুরু করে প্রতিটি সরকার দলীয় মানুষ তখন ব্যক্তির ঘাড়ে দোষ চাপিয়ে সেই দায় মুক্তি পাওয়ার চেষ্টা করে। যেমন ধরা গেল, হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে না, আইসিইউতে জায়গা নাই, স্বাস্থ্যমন্ত্রী অথবা সচিব বললেন ডাক্তারদের আরো আন্তরিক হওয়া দরকার, অথবা ব্যাপারটা এমন করে তারা বলেন যে ডাক্তারদের অথবা নার্সদের সেবা না দেওয়ার কারণে রোগী ভর্তি হতে পারছে না। যেহেতু সরকারি চাকরিতে কর্ম, তো আমার নিজের অথবা বাবার বাড়ির থেকে বিছানাপত্র এনে আইসিইউর বেড করতে পারবো না, সেটা তো বলতে পারবে না, তারা চুপ করে চাপ শুনে যায়। এবং এরকম অযৌক্তিক কথা যখন নবী নিয়াজ ভাইরাও প্রতিবাদ না করে চুপ করে থাকেন, তখন অ্যাকচুয়ালি আমরা কিঞ্চিত সন্দেহ পোষণ করতে থাকি যে তাদেরও শুভ বুদ্ধির জায়গাটা বিভ্রান্ত হচ্ছে কিনা। আমরা চাইবো তারাও সরকারের দলে রয়েছেন, কিন্তু সরকারের বাইরে তারা এই ব্যবস্থাপনার দিকটি উন্নত করার জন্য ক্রমাগত চাপ তৈরি করবেন। এবং সেই ক্ষেত্রে আমাদের মনেই রাখতে হবে, সচিব থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু সরকারের অংশ না, তারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা দেশের মানুষের টাকায় চলেন। তারা যেন সরকারের কে বিব্রত হয় অথবা প্রশংসার ছলে, তোষামদের ছলে তারা যে কথা বলেন, সেটি যে চূড়ান্ত ভাবে মানুষের বিপক্ষে চলে যায়, সেই জায়গায় যেন নবী নেওয়াজ ভাইয়েরা অথবা আওয়ামী লীগ এবং 14 দলের অন্যেরা সতর্ক সংকেত দান করে। তাহলে হয় কি, মানুষজন বুঝতে পারে যে যারা মানুষের জন্য রাজনীতি করে তারা সবসময় মানুষের পক্ষ থাকে। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, যারা এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, যারা অতীতে ছিলেন অথবা ভবিষ্যতে থাকবেন, তারা তাদের সমস্ত নিবেদনকে, রাজনৈতিক কর্মকাণ্ডকে যদি মানুষের পক্ষে, মানুষের কল্যাণের উদ্দেশ্যে নিবেদন করেন, তাহলে আমি নিশ্চিত মানুষজন তাদের কথা সঠিক সময়ে মনে রাখবেন। আমি সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ লেলিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আমি এখন যাব, আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই গেছে। প্রিন্স ভাই, আমরা এতক্ষণ শুনলাম সরকারের বা বিভিন্ন বিষয় নিয়ে, কোভিড নিয়ে কথা বললাম। আপনার কি করা উচিত, সরকারের কি প্রস্তাব রয়েছে আপনার কাছে, সরকারের বা পরামর্শ রয়েছে যে সরকার যদি এইভাবে কাজ করে তাহলে বাংলাদেশের যে গরিব মানুষ আছে ওরা ঠিক মতো চিকিৎসা পেতে পারে বা ভ্যাকসিন পেতে পারে, বা এই যে চাকরি, যে বেকার যেটা সমস্যা, এইখানে একজন দর্শক রয়েছেন শিক্ষিত বেকার ধরে অনেক, প্রায় 50% মানুষ বেকার হয়ে গেছে, মানুষের অবস্থা খুবই খারাপ। কি বলবেন আপনি, কি করা উচিত সরকারের? হ্যাঁ, ধন্যবাদ। আমি একটু এই কথাটা আমি আসবো। এখানে ডাক্তার লেলিন ভাই সরকারকে ধন্যবাদ দিয়েছেন যে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে এই কারণে। তো আমি যদি লেলিন ভাইয়ের মতো সরকারকে ধন্যবাদ দিতে পারতাম, আমি খুশি হতাম, আনন্দিত হতাম, গর্বিত হতাম যে আমার সরকারকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমি কিন্তু সেই ধন্যবাদটা দিতে পারছি না, দুঃখিত। কি কারণে পারছি না আমি বিনয়ের সাথে বলতে চাই যে সরকারের সচিব গতকালকে বলেছেন যে উনি হচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভার বৈঠকের পরে তিনি বলেছেন যে করোনা ভ্যাকসিনের প্রথম 3 কোটি ডোজ শুধু বিনামূল্যে দেওয়া হবে। বাংলাদেশে হলো 16 কোটি মানুষ, 3 কোটি ডোজ বিনামূল্যে দেওয়া হবে। এবং এটা প্রথমেই দেওয়া হবে কাদেরকে? তারা কিন্তু ফ্রন্ট লাইনে যারা কাজ করছেন, ডাক্তার, নার্স, মানে স্বাস্থ্যকর্মী, পুলিশ, আর্মি, তারপরে আপনার আনসার, বিডিবি, বিডিআর, তারপরে এই ধরনের লোকজন। তাহলে আমার সাধারণ যারা গরিব মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা বেকার, যারা এই করোনার সময় আরো বেকার হয়ে গেছে, আয় ইনকাম কমে গেছে, এই লোকগুলো কিন্তু এই বিনামূল্যের ডোজ থেকে কিন্তু বাদ পড়ে যাবে। সেই কারণে আমি বলবো, আমি সরকারকে ধন্যবাদ দিব যদি সরকার 16 কোটি মানুষের মধ্যে
16 কোটি মানুষকেই যদি বিনামূল্যে এই ডোজ দিতে পারে, সেটা আমি সরকারকে ধন্যবাদ জানাবো। নিদেন পক্ষে যারা শিল্পপতি তাদেরকে বাদ দিয়ে, যারা কোটিপতি তাদেরকে বাদ দিয়ে, যারা একেবারেই মানে নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ, তাদেরকে যেন সরকার এই মানে বিনামূল্যে এই ভ্যাকসিনটা দিতে পারে, সেই জন্য সরকারের প্রতি আমি আহ্বান জানাবো। এখানে অনেকগুলো বিষয় এসছে, সেখানে বলা হয়েছে, এখানে আমাদের সারোয়ার ভাই বললেন, আমার একটি কথায় দ্বিমত পোষণ করে, যে উনি বোধহয় আমার কথাটা বুঝতে পারেননি। আমি বলেছি সরকারকে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, কঠিন ব্যবস্থা নিতে হবে, কিন্তু জনগণকে উদ্বুদ্ধ না করে, জনগণকে সহযোগিতা না করে, সেটা যদি এক একটা মাস্ক না পরার কারণে যদি 5,000 10,000 টাকা করে আপনার ইয়ে করা হয়, কি বলে, জরিমানা করা হয়, তাহলে তো এটা মরার উপরে খড়ারগা হবেই। কারণ যে মানুষের কাছ থেকে 5,000 টাকা নেওয়া হচ্ছে, সেই মানুষের আয় ইনকাম কমে গেছে, সেই মানুষটা হয়তো বেকার। আমি বলেছি আপনারা করেন, আমি মানা করছি না, জরিমানা করবেন না, কিন্তু তার আগে জনগণকে মানে বাধ্য করা, জনগণকে সচেতন করার জন্য সরকারের যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেটা কি সরকার গ্রহণ করেছে? করে নাই। শুধু ওই যে নো মাস্ক নো সার্ভিস একটা প্রজ্ঞাপন জারি করেছে, আর কয়েকটা আপনার সরকারি অফিসের সামনে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। কিন্তু এটার জন্য গ্রামগঞ্জে, হাট বাজারে, সর্বত্র সর্বদলীয় ভাবে যে একটা উদ্যোগ নেওয়া দরকার, সেটার জন্য প্রশাসনিক ভাবে যে একটা উদ্যোগ দরকার, সেখানে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, রাজনৈতিক দল, সুধী সমাজ, ব্যবসায়ী, তাদের সমন্বয়ে, প্রশাসনের নেতৃত্বে, পুলিশ, আনসার, বিডিপি, তাদের নেতৃত্বে যে ব্যাপকভাবে একটা সচেতনতামূলক আবার পদক্ষেপ নেওয়া দরকার, মাইকিং করা দরকার, সেটা কি সরকার করেছে? সেগুলো না করে সরাসরি 5,000 টাকা করে যদি জনগণের কাছে জরিমানা ধরে, সেটা তো মরার উপরে খড়ার ঘা হবেই। সেজন্য আমি আমার পয়েন্টে দৃঢ় থাকছি। আমি যেটা বলেছি আমি মনে করি যে সেটা আমি সঠিকভাবে বলেছি, কিন্তু আমি বলি নাই যে একেবারেই জরিমানা করা যাবে না, অবশ্যই করতে হবে, কিন্তু আগে আপনার সচেতনতামূলক ব্যবস্থা নিতে হবে, যেটা সরকার আরো 2 মাস আগের থেকে সরকারের করা উচিত ছিল। আমরা আরো 2 মাস আগে থেকে কিন্তু সরকারকে এই ব্যাপারে সতর্ক করেছি, আমাদের বক্তব্য, বিবৃতি, এগুলো আপনারা খেয়াল করবেন। আমরা কিন্তু সরকারকে সে পদক্ষেপ নিতে দেখি নাই, বরঞ্চ আমরা তখন সরকারকে বলতে শুনেছি যে বাংলাদেশ থেকে ভ্যাকসিন ছাড়াই করোনা বিদায় নিয়েছে। সরকারের স্বনামধন্য মানে স্বাস্থ্যমন্ত্রী তিনি এই কথা বলেছেন। তিনি আরো বলেছেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নাকি এখন বিশ্বের অনেক উন্নত দেশের চিকিৎসা ব্যবস্থা থেকেও উন্নত। আজকে আসুন, এই যে এখানে নবী নওয়াজ ভাই যেটা বললেন, সে কথা আমি আসি, যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দিয়েছেন, সেজন্য উনি দ্বিমত পোষণ করলেন, প্রধানমন্ত্রী দিতেই হয়। আমি শুধু আমার কথা নয়, আমি এখানে একটু বলতে চাই যে, আমি বলি, একটু বের করেছি আমি, সেখানে উনি যে সংগঠনের প্রেসিডিয়ামের মেম্বার, সেই সংগঠনের নব্য প্রচার সম্পাদক নাকি ব্যারিস্টার, ওনার নাম কি, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, না না না, জয়দেব নন্দী, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। উনি কি? সুমন, হ্যাঁ, তিনি আপনার গত এপ্রিল মাসের 17 তারিখে ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন ওনার অফিসিয়াল ফেসবুক পেজে। তিনি বলেছেন, আমি এক লাইন অল্প কিছু পড়ছি, করোনা ভাইরাসের মহা দুর্যোগের সময় কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দেওয়া এবং দায়িত্বহীন আচরণের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জাহিদ মালেকের পদত্যাগ দাবি করি। তিনি আরো বলেছেন, তার নেত্রীকে উদ্দেশ্য করেছেন, বলেছেন, মাননীয় নেত্রী, আপনি জানেন যে গতকালকে আপনার সামনে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক দুইজন দুই রকম কথা বলেছেন। আমি বারবার বলে আসছি, বর্তমানে যতগুলো মন্ত্রণালয় সবচেয়ে ব্যর্থ হয়েছে, এর মধ্যে প্রথম মন্ত্রণালয় হলো স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং সে কারণে আওয়ামী লীগের নেতা কর্মী আমরা লজ্জিত, এবং সে কারণে আমি আপনার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং মন্ত্রণালয়ের দুর্নীতি এবং করোনা কালে যে ব্যর্থতা, সে ব্যর্থতা তদন্ত করে সেখানে সঠিক লোক নিয়োগের দাবি করছি। এটা কিন্তু আমার বক্তব্য নয়। সেখানে আওয়ামী লীগের সভানেত্রী, আমি শুধু এই কথা না, শুধু ব্যারিস্টার সুমনের কথা না,
আমাদের এই টক শোতে যে এই আপনাদের এই টক শোতে আওয়ামী লীগের অনেক নেতা এসেও কিন্তু এই স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করেছেন। তো সেখানে স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণ তো দূরের কথা, তাকে আপনার সতর্ক করা তো দূরের কথা, বরঞ্চ স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী আপনার বাহবা দিয়ে, সাধুবাদ দিয়ে এই যে ব্যর্থতার দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী। এটা কি অবাস্তব? বাস্তব কথা। আর একটা কথা বলছি প্রিন্স ভাই, আমি আপনার একটা বলি, যেটা হচ্ছে যে বাংলাদেশের যে রাঞ্জি দ্বারা হচ্ছে, আমরা জানি বাংলাদেশ ব্যাংকের মানে গভর্নর আতিউর রহমান যখন পদত্যাগ করেছিলেন, হ্যাঁ, তখন কিন্তু অনেক সমালোচনা হয়েছিল। মানে এই কারণে অনেকে, আমাকে একজন আওয়ামী লীগের সাবেক সাংসদ বলছিলেন, এই কারণে অনেকেই পদত্যাগ করতে চান না ব্যর্থতা নিয়ে। এবারে কি বলবেন? না না, পদত্যাগ করতে চান না, কারো না কারোকে তো আপনার করতে হবে। উনি পদত্যাগ করতে চাচ্ছেন না, সরকার তো তাকে পদত্যাগে বাধ্য করতে পারেন, এরকম নজির তো আছে বাংলাদেশে। সরকারও তো তাকে পদত্যাগে বাধ্য করতে পারে, উনি না চাইলেই কেউ পদত্যাগ হলো না। তো যাই হোক, সে বিষয়ে অনেক বড় আলোচনা, সেটা যদি যাই তো আমি পরে অনেক বলা যাবে সেটা। আরেকটি বিষয় দেখেন, আমি একটু প্রিন্স ভাই আপনার কথাটাকে আমি একটু যদি এভাবে বলি, অর্থাৎ একটু রাজনৈতিক হিসাবে আমি একটু সময় নিচ্ছি আপনাকে, জাস্ট এই বিষয়টা একটু ইয়ে করি। এই যে ব্যারিস্টার সুমন যে 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 স্ট্যাটাসটি আপনি উল্লেখ পড়েছেন, যেটি লিখেছেন উনি কিন্তু এই নতুন যে কমিটি যুবলীগের, উনি একটা পদ পেয়েছেন। আমি যদি বিষয়টাকে এভাবে আপনাকে ভাবতে বলি, আপনার কি উত্তর থাকবে যে এভাবে সমালোচনা করার পর সরকারের বা সরকার স্বাস্থ্য অধিদপ্তরের কিংবা স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করার পর তারপরও দেখা গেছে তাকে সরকারের একটা বড় রাজনৈতিক অঙ্গ সংগঠনের একটা ভালো পদে অবস্থান দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে সরকার সমালোচনাকে সহ্য করছে, এই সমালোচনার সরকার মানছে, মেনে তাকে পুরস্কৃত করেছে। কিন্তু অন্য পৃষ্ঠায় যেটা আছে সেটা হচ্ছে অন্য বিষয়। আমি যদি এভাবে চিন্তা করি যে সরকার তো তাকে ফেলে দেয়নি, তার মানে কি সমালোচনা গ্রহণ করছে? সরকার তাকে পুরস্কৃত করেছে সেই সমালোচনার কারণে, কিন্তু যে কারণে সমালোচনাটা করলো সরকার কিন্তু সেটাকে অ্যাডমিট করলো না, গ্রহণ করলো না। সেটা তো আপনার শুধু আপনার ওইটা করলে, বরঞ্চ এই যে যুবলীগের যে কমিটি, সেই কমিটি নিয়ে তো অনেক কথা আছে, পত্র পত্রিকায় আসছে। সেখানে তো যুবলীগের একজন নেত্রী হয়েছেন, সেই নেত্রীর ছবি তো আমাদের নেত্রীর সাথেও দেখা গিয়েছে, পরে দেখা গেল উনি যুবলীগের নেত্রী হয়ে গেছেন। তো এরকম সমালোচনা তো আছেই। তো আমি ওই প্রসঙ্গে যেতে যাচ্ছি না, আমি শুনেন, আমি কথার খেইটা হারিয়ে ফেলবো, সে কারণে আমি ওই বিষয়ে যেতে যাচ্ছি না। এই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করেন, বিস্তারিত আলোচনা করা যাবে। তবে আরেকটি কথা, ধরেন প্রধানমন্ত্রীর সামনেই শুদ্ধাচার পুরস্কার পেলেন, এমন এক ব্যক্তি যিনি এই করোনা কালে ভৌতিক যে বিদ্যুৎ বিল, সেই ভৌতিক বিদ্যুৎ বিল দেওয়ার নির্দেশদাতা, তাকে প্রধানমন্ত্রীর সামনেই শুদ্ধাচার পুরস্কার দেওয়া হলো, পদক দেওয়া হলো। তাহলে এই যে পদকটা দিল এমন এক ব্যক্তিকে, যিনি এই করোনা কালে মানুষ যখন সংকটের মধ্যে ছিল, মানুষ যখন আয় ইনকাম কমে গেল, তখন তিনি বিল 2000 টাকার বিলকে তিনি 10,000 টাকায় করেছেন। এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তো এগুলি তো প্রধানমন্ত্রীর সামনে এগুলো করা মানে কি? এগুলিকে আপনার অনুমোদন দিয়ে দেওয়া, সার্টিফিকেট দিয়ে দেওয়া যে না, উনি কোনো অন্যায় কাজ করেন নাই, স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো অন্যায় কাজ করে নাই। কিন্তু যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই করোনাকালীন সময়ে চিকিৎসা ব্যবস্থাকে সঠিকভাবে নিয়ে আসতে পারলো না, মানে যেখানে অক্সিজেনের অভাব দেখা দিল, যেখানে সুরক্ষা সামগ্রী নকল আসলো, যেখানে আওয়ামী লীগের নেতারা এই দুর্নীতি করলো, এই সুরক্ষা সামগ্রী আপনার মানে প্রদান করার নামে, ব্যবসা করার নামে তারা জাল সার্টিফিকেটের ব্যবসা করলো, যে কারণে দেশে বিদেশে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হলো। বিদেশের পত্রিকায় লেখা হলো যে বাংলাদেশে জাল সার্টিফিকেটের রমরমা ব্যবসা, যে কারণে আপনার ইটালিতে আমাদের প্রবাসীরা বাংলাদেশে যেতে পারলো না, যে কারণে আপনার সেখানে আপনার প্লেন নামতে দিল না। তো সেই সব কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আপনি ধন্যবাদ জানিয়ে দিলেন। তো যাই হোক, আমি এই কথাগুলো বলতে চাই না। আমি বলবেন যে আবারও বলবেন সমালোচনার খাতিরে সমালোচনা করছেন, যেটা আমাদের ডাক্তার সাহেব বললেন, সরি ডাক্তার সাহেব না, আমাদের নবীন আওয়ার সাহেব বললেন যে সাংবাদিকদের ভয়ে নাকি আমরা সমালোচনা করছি। মোটেও তা নয়, আমরা আমাদের রাজনৈতিক দায়িত্ববোধ থেকেই আমরা সমালোচনা করছি। সরকারকে একই সাথে আঙ্গুলি হেলেন করে দেখিয়ে দিচ্ছে আপনার এই জায়গায় ভুল হচ্ছে, আপনি এটা শুধরিয়ে নিন। আর যেখানে এখন বলা হলো, আমাকে ভাই বললেন যে সরকারের কি কি করা উচিত এই পরিস্থিতিতে। সরকারের অনেক কিছুই করা আছে, আমি তো আগেই বলেছি,
হাটে বাজারে মাঠে ঘাটে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাইকিং করেন, প্রয়োজনে ছাড়া কেউ মানে বাজারে আসবেন না, বাসায় বাসায় যার যার বাসায় অবস্থান করেন, মাস্ক ব্যবহার করেন, হাত ধোন বারে বারে, আবার সেই প্রথমের সময় যা করেছিলাম তাই করব। এবং সেখানে দরকার হলে বিকালের পরে আপনার লকডাউন করে দেন, দরকার হলে বিকালের পরে লকডাউন করে দেন। এবং এই যে করোনা কালে যেসব লোক চাকরি হারিয়েছে, কাজ হারিয়েছে, তাদের নির্ভুল একটা তালিকা করে তাদেরকে আপৎকালীন সময়ের জন্য আপনার বেকার ভাতা দেন। এবং সেটাও যেন ওই করোনাকালীন সময়ে ত্রাণ বিতরণের সময়ের মতো যাতে না হয়, সেই জন্য আপনার যে টেকসই ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা গ্রহণ করেন। এবং একই সাথে আবার বলবো, সকলের মতামত নিয়ে কাজ করেন। এখানে সরকার গঠিত যে টেকনিক্যাল পরামর্শক কমিটি, তাদের পরামর্শ তো সরকার গ্রহণ করছে না বা করে নাই অতীতে। সরকার তো নিজের মতো করে চলার সিদ্ধান্ত নিয়েছে। এই যে সরকার গঠিত যে টেকনিক্যাল কমিটি, তাদের বক্তব্য আর সরকারের বক্তব্য তো সাংঘর্ষিক ছিল। সরকার যখন সব ওপেন করে দিচ্ছিল, তখন তো এরা বলেছে সব ওপেন করা যাবে না। এই টেকনিক্যাল কমিটি বলেছিল হাসপাতালগুলি এই ব্যবস্থা নেওয়া উচিত, সরকার তো সে ব্যবস্থা নেয় নাই। তো আমি আবারও বলবো, এইসব সকল মহলের বক্তব্য আপনাদের ধৈর্য সহকারে শুনতে হবে এবং শুনে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সকলকে ঐক্যবদ্ধভাবে। যাক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমার আরেকটি মিটিং আছে 10:30টার পরে। আমি এখনো মানে নবী নওয়াজ ভাইয়ের মতোই এখনো রাতের খাবার খাইনি, দিনের খাবারও আমি আজকে খেতে পারিনি, আজকে কাজের ব্যস্ততার জন্য। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আমি এইটুকু বলবো সরকারের উদ্দেশ্যে, যে ভুল যা হওয়ার হয়েছে, রাজনীতি করি, কাজ করতে গেলেই ভুল হয়, কিন্তু এমন অনেক ভুল আছে যে ভুলের কারণে কিন্তু জনগণকে সেটার মূল্য দিতে হয়। আজকে চতুর্দিকে আপনার করোনা বেড়ে যাচ্ছে, আপনার টেস্ট নাই। এখানে তো বলেছেন যে এখন 100 টাকা 200 টাকা করে যে নেওয়া হচ্ছে। পৃথিবীর কোন দেশে আপনার এই করোনা টেস্টের জন্য টাকা নেওয়া হচ্ছে? এমনকি দরিদ্রতম যে দেশ যেগুলো পৃথিবীর, সেই দেশেও তো আপনার করোনা টেস্টের জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না। কেন বাংলাদেশে নেওয়া হচ্ছে? কারণ এই টেস্টে যেন জনগণ আগ্রহ হারিয়ে ফেলে। একটা রিক্সা যে লোক বা একটা মুদি দোকান চালায় যে লোক, তার পরিবারের 10 জন বা 5 জন যদি আপনার মানে সদস্য জ্বরে আক্রান্ত হয়, সেই 5 জন লোকের করোনা টেস্ট করতে তাকে 1000 টাকা দিতে হবে। সে 1000 টাকার ভয়ে সে করোনা টেস্ট করাচ্ছে না, এটা বাস্তবতা। আমি আমার এলাকায় গিয়েছিলাম গত 3 দিন আগে, সেখানেও একজন দেখলাম যে অসুস্থ, জ্বর, আমার কাছে কেন যেন মনে হলো হয়তো বা করোনা হতে পারে। তাকে আমি বলেছি যে আপনি করোনা টেস্ট করান। সে বাজারে কুলিগিরি করে একটা লোক, সে বললো বাবা আমার তো টাকা নাই। আমি পকেট থেকে তখন তাকে 500 টাকা বের করে দিয়ে বলেছি আপনি নিজে এবং আপনার স্ত্রী যে টেস্ট করিয়ে আসেন। সে ভয়ে তো সে টেস্ট করাতে যায় নাই। সে কারণে বলবো, এগুলি অসঙ্গতিগুলি দূর করতে হবে, সরকারকে মানবিক হতে হবে, কল্যাণমুখী কর্মসূচি নিয়ে, জনকল্যাণমুখী কর্মসূচি নিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে। এবং আমি বলবো, এই যে আবারও বলবো, লিপ সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত কর্মসূচি নিয়ে এগিয়ে যান। অবশ্যই বিরোধী দল হিসাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ। ধন্যবাদ প্রিন্স ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যস্ত সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। আমি যাব এখন আওয়ামী লীগের সাবেক সাংসদ এবং যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য বঙ্গবন্ধু পার্টির সভাপতি নবী নওয়াজ ভাইয়ের কাছে। নবী নওয়াজ ভাই, একটু সংক্ষিপ্ত হবে যে কথাগুলো বললেন প্রিন্স ভাই, এবং আমরা যে দেখতে পাচ্ছি বাংলাদেশে। প্রিন্স ভাই সংক্ষিপ্ত করার জন্যই বলেছেন, তবে প্রিন্স ভাই যে কথা বললেন এই কথা আমিও ভয় পেয়ে গেলাম। আমারও ইচ্ছা করে, সরকারের অনেকেই আছে সরকারের মধ্যে এবং আমাদের দলের মধ্যে, সমালোচনা করার মানসিকতা আমার আছে। সরকারের সমালোচনা করা, দলের নেতাকর্মীদের একটু সমালোচনা করা, এটাকে আত্মসমালোচনা বলা হয়। এটা কিন্তু একটা দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমরা একে অপরের কাছাকাছি হতে পারি, এটাকে প্রশংসা করা উচিত। না করে আমার প্রিন্স ভাইকে কে বা কে এই লেখাটা ধরিয়ে দিয়েছে যে এই জিনিসটা আছে, প্রিন্স ভাই আজকে কিন্তু টক শোতে ঝেড়ে দিবেন। এখন টক শোতে প্রিন্স ভাই ঝেড়ে দিলেন, ঠিক আছে, এখন তাকে খুশি করলেন, কোনটা আমি তো বুঝতে পারিনি। খুশি হলো। নবী নওয়াজ ভাই, আমি বুঝতে পারিনি কি বলছেন আপনি। প্রিন্স ভাই কিছু বলছেন না? আপনি আমাকে মানে কে এটা দিয়েছে এটা জানতে চেয়েছেন? এটা হচ্ছে ব্যারিস্টার মনের লেখাটা বলতেছেন। বললে বুঝতে পারবেন।
আপনি আপনাকে দোষী ব্যারিস্টার করছি না। সুমনের আপনি ফেসবুকে নিজেই যান, আপনার ব্যারিস্টার সুমনের ফেসবুকে হতে গিয়ে পারে, আমি আমি তারিখ ওটা উল্লেখ বলছি করেছি, না, আমি ওটা সেটা বলছি না। গিয়ে পড়েন আপনি একটু কি দয়া করা করে। উচিত, আপনি কি করা উচিত যে একটা দলের আওয়ামী লীগের আজকে, যুবলীগের আজকে সুমন, ব্যারিস্টার সুমন, সে একটি পদ পেয়েছে। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কার করেছে তার সাহসের জন্য, যে তুমি এই সমালোচনা করতে পারছো, তার মানে দলের সমালোচনা করতে পারা এবং সরকারের কেউ যদি ভুল করে সমালোচনা করতে পারা, এই সাহসটা থাকা ভালো, তেল মারা ভালো না। যেটা তোষামদের কথা বলেছেন লেলিন ভাই, যে সচিবকে এই যে তোষামত করা, এই জায়গাটিতে না থেকে আমাকে প্রশ্ন করেছে লেলিন ভাই, যে এই তোষামত না করে আপনারা সমালোচনা করেন, ভুল ধরেন, তাকে সংশোধন করার জন্য চাপ সৃষ্টি করেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার উল্টা দিকে আপনি বললেন যে ব্যারিস্টার সুমন যে কাজটি করেছে, এই কাজটি অবশ্যই একটা দেশের গণতান্ত্রিক দেশ সামনে এগোতে হলে সরকারি লোকদেরকেও কিন্তু, সরকারি কর্মকর্তা কর্মচারী করেন, মন্ত্রী কিন্তু সেই মহোদয়, সমালোচনার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। যে বিষয়টি নিয়ে উনি সমালোচনা করছেন সেই ব্যাপারে পদক্ষেপ না নিয়ে তাকে আমি বাহবা দেই, ব্যারিস্টার সুমনকে আমি বাহবা দিচ্ছি, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু সরকার সেই ব্যাপারে কি পদক্ষেপ নিল এটা একটু জানতে চাচ্ছি আর কি। না, পদক্ষেপ সব কাজেই নিবে সরকার, তা না, কিন্তু ধরিয়ে দেওয়ার ব্যাপারটি যখন আস্তে আস্তে নিজের দলের মধ্যেও, যখন সরকারি দলের মধ্যেও যখন এই সমালোচনা আসবে, একটা সময় এটা হবে। কিন্তু আপনার কাছে তো, আপনার এই কথাটি বলার কারণে আমিও ভয় পেয়ে গেলাম। সুমন তো এখন ভাবছে যে আমি ওটা দিয়ে ভুল করছি, আবার আমাদের দলের অনেকেই তারা কিন্তু চাপ সৃষ্টি করতেছে। এখন দেখেন ফোন করে বোধহয় বলতেছে যে দোস্ত, প্রবাস দর্পণে প্রিন্স ভাই বলার সাহস পেয়েছে, তুমি লেখাটা দিয়েছো, এই জন্য খবরদার আর এই সমালোচনা করবে না। তাহলে ওই প্রবণতায় যদি আমরা থেকে যাই, কি করে আমরা বাংলাদেশকে উন্নত দেশ করব? আমরা যদি উন্নত দেশ করতে হয় তাহলে অবশ্যই নিজের দলের ভিতরে সমালোচনা, নিজেদের যারা অনিয়ম করবে তাদেরকে ভুল ধরা, এই ধরার প্রবণতা সৃষ্টি হলে সারা পৃথিবীও কিন্তু বাহবা দিবে, যে হ্যাঁ, এটা শুধু বিরোধী দল কেন, সারা পৃথিবী বাহবা দিবে যে তোমরা ভালোভাবে চলছো, গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করছো, এটি ভালো একটি লক্ষণ। কিন্তু আপনার আজকে যে কথাটি বললেন ব্যারিস্টার সুমনের এই বিষয়টি, তাতে আমিও ভয় পেয়ে গেলাম যে আমিও কোনোদিন এই ধরনের স্ট্যাটাস দেব না। না, ভয় পাওয়ার কিছু নাই, আমি সাধুবাদ জানাচ্ছি। আপনি যদি এরকম, আপনি প্রথমে যে কথা বলেছেন এই জন্য আপনি সাধুবাদ পাওয়ার যোগ্য, সাধুবাদ জানাচ্ছি আপনাকে। কিন্তু সরকার এই আপনার সমালোচনার প্রেক্ষিতে সরকার কি পদক্ষেপ দিল? আমাদের সমালোচনায় তো সরকার কানেই তুলছে না, নিজের দলের সমালোচনায় উনি কি পদক্ষেপ দিল এটা জানতে চাই। না, পদক্ষেপ আমাদের সমালোচনা তো সরকারের গায়ে লাগে না, কিছু পদক্ষেপ নিচ্ছে তো। আমি বলি প্রিন্স ভাই, দেখেন সিলেটের যে ঘটনাটি, একটা ছাত্রলীগ বা কয়েকজন ছাত্রলীগের নেতার ব্যাপারটি আসার সাথে সাথে গ্রেফতারের ব্যাপারে আমার মনে হয় 24 ঘন্টা সময় লাগেনি, তাদের কিন্তু গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এই যে এদেরকে এই ধর্ষকে পরিণত করলো কোন পরিবেশ, কোন দল, কোন প্রশাসন, কোন ছাতার নিচে, সেটা তো বুঝতে হবে। রূপকতার সময় দেবে না, অন্যদিকে আরেকদিন বলবো আপনার সাথে, অসুবিধা নাই। আমার কথা সেটি হলো শাহেদ সাহেবদের সহ, ফরিদপুর সহ, আমি বলি সম্রাট সহ অনেক কথাই তো আপনারা বলেছেন, মাঝখানে সরকারের কথা বলেছেন, তো সরকার তো পদক্ষেপ নিয়েছে বলেই কিন্তু এগুলো হয়েছে। আমি মনে করি এই কাজগুলো দরকার আছে সরকারের। কিছু কিছু জায়গায় আপনারা ধন্যবাদ দেওয়া শুরু করেন, আমার মনে হয় আমরাও আপনাদের সাথে সাথে সাহস পাবো, তাহলে সরকার উদ্যোগ নিতে পারবে। আর এই ধরনের অ্যাকশন গুলো যদি নিতে পারে, আগামী দিনে আমরা সরকারি দল বিরোধী দল, যেটি বারবার বলতেছেন, লেলিন ভাই বলছেন, সারের ভাই বলছেন, আমার রূপক দাও বলছেন, যে আমাদের উচিত হবে সরকার এবং বিরোধী দল অন্তত কাছাকাছি একটা অবস্থায় যদি চলে আসি, তাহলে বাংলাদেশটি গণতান্ত্রিক দেশ হবে, বাংলাদেশের নির্বাচনমুখী হবে, বাংলাদেশের প্রতিযোগিতা হবে। তাহলে আমার মনে হয় আপনারা যে বারবার যে নির্বাচনের কথা বলছেন, আমি ছোট্ট উদাহরণ দিয়ে দিই ভাই, আপনারা সরকারে আসবেন, ক্ষমতায় আসবেন, তার আগে দিয়ে অনেক নেতাকর্মীরা চিন্তা করে কি জানেন, হয়তো আপনি একজন খুব সিনিয়র নেতা, আপনি ভাববেন না বিষয়টি, আপনাদের নেতাকর্মীরা অনেকেই ভাবে যে যদি এবার ক্ষমতায় আসতে পারি, আওয়ামী লীগের অন্তত পক্ষে 10,000 লোককে ফেলে দিলে হবে না, 20,000 লোকের উপরে লোক ফেলে দিতে হবে। এই কথাটি সমাজে যখন বিভিন্ন জায়গায় প্রচার হয়, তখন মানুষ মনে করে এই দেশে দাঙ্গা শুরু হবে, মারামারি কাটাকাটি শুরু হবে, হরতাল ধর্মঘট শুরু হবে, আমার যে ছোট্ট দোকানটি আছে, আমার যে ব্যবসাটি আছে, এটি বন্ধ হয়ে যাবে। দরকার কি বাবা, আমার ব্যবসাটি আমি যাতে ঠিক মতো করতে পারি, যে আছে সে থাক, এ খারাপ কি চালাচ্ছে? আমরা তো দেখেছি বিএনপি কে, আমরা দেখেছি দুর্নীতি করুক, সে লুটপাট করুক,
সেই জনগণের ভোটের অধিকার কেড়ে দিক, তো তারপরেও তারা ভালো, তারা থাকুক। জনগণের যদি এই মানসিকতা থাকে। ব্যাপার আছে, আপনি কি 90-এর প্রিন্স ভাই আপনি নিজেও ছিলেন ছাত্র আন্দোলন? না, আমি একটা কথা বলি, সেই জন্য তো আমরা ঐক্যের কথা বলেছি, সেই জন্য নির্বাচনের আগে আমরা ঐক্যমতের কথা বলেছি। আসুন আমরা ঐক্যমতে পৌঁছাই, সেরকম পরিস্থিতি যাতে না হয়, সেই রকম পরিস্থিতি না হয়, আমরা দুই দল যদি এক হয়ে কিছু পদক্ষেপ নিতে পারি তাহলে সেই পরিস্থিতি সৃষ্টি হবে না। প্রিন্স ভাই কথা বলতে দেন না, আমি কথা বলি। আপনি তো বললেন আমি কথা বলিনি, আপনি বলেছেন আমি বলি একটু। তার মানে আপনি যেটি বলছেন, হ্যাঁ এই সহনশীল জায়গাটিতে আসলে অবশ্যই সরকারি দল, বিরোধী দল, সরকারে যারা আছে, বিরোধী দলে যারা আছে, আলোচনায় বসবে। আলোচনায় বসলে অবশ্যই একটা সহনীয় একটি ভাবে অবশ্যই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে আগামী দিনে, যে নির্বাচনটি এভাবে হওয়ার দরকার নেই, এভাবে হওয়ার দরকার আছে। এই বিষয়টি হতে হলেও কিন্তু সহনীয় একটি জায়গায় আসতে হবে। আপনি যে কথাটি বললেন আমি সে কথাই বলছি, যে সরকারের দলের যারা নেতাকর্মী আছে, যেমন সুমন, এরকম ভাবে যদি সরকারি দলের অনেকে যদি সমালোচনা করে, আপনার সাথে তাল মিলায়, তাহলে সরকারেরও কিন্তু কানে পানি যেতে পারে। আমি ওই কথাটাই বলতে চেয়েছি যে সরকারি দলের কোন একজন নেতা বা একজন কর্মী বা যুবলীগের একজন নেতা যখন সমালোচনা করলো বা স্ট্যাটাস দিল, এই ব্যাপারটাকে নিয়ে আপনারা যেভাবে বলা শুরু করেন, এই শুরুটাই আর কি বলছি, তাকে ধন্যবাদ দেন, বাহবা দেন, পুরস্কৃত করেছে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বলেন, তাহলে দেখবেন আমরাও বলার সাহস পাবো। আস্তে আস্তে আপনাদের সাথে সমন্বয় করে এই দেশে আপনি বলেন আপনার দলে কি নেই দুর্নীতিবাজ, আপনার দলে কি নেই দস্যু? অবশ্যই আছে। আওয়ামী লীগে যেমন আছে, অবশ্যই বিএনপিতে আছে। বিএনপির 2-3বার আপনার প্রধানমন্ত্রী হয়ে আপনার দেশ পরিচালনা করেছেন, সরকারে ছিলেন। আপনাদের দলে কি আছে এটাও কিন্তু মানুষ জানে, সাধারণ মানুষ জানে। এই জন্যই আমি মনে করি যে আপনাদের ভিতরে সেই বিষয়টি, যে বিষয়টি সমালোচনার, সেটি করেন। আবার কোন কোন বিষয় আছে একেবারে সরকারকে টোটালি আপনারা মানবেন না, সরকারকে কোনো কারণেই বাহবা দিবেন না, সরকারকে কোনো জায়গায় ধন্যবাদ দিবেন না। এই যে মানসিকতা, আমি শুনতে পারছি না, আমি সরকারকে বাহবা দিতে চাই, আমি সরকারকে বাহবা দিতে চাই। যদি সরকার এই গোড়াতেই এই দুর্নীতিবাজদের নির্মূল করতে পারতো, দুর্নীতিবাজদের মাথার উপর ছাতাটা না ধরতো, তাহলে আমি দিতে চাই। আর আপনি যেটা বলেছেন নির্বাচনের পরে ক্ষমতায় আসতে আপনাদের 20,000 লোককে ফেলে দিব, সেই জন্য তো সংলাপে গিয়েছিলাম। সংলাপে যদি বলতেন হ্যাঁ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করেন, কিন্তু আসলে আমরা কোড অফ কন্ডাক্ট করি কি হবে নির্বাচনের পরে, সেটা আপনারা বলতে পারতেন। সেটা না করে নির্বাচনকে আপনারা একেবারে উচ্ছেদ করে দিলেন, ব্যর্থ করে দিলেন, তাহলে কি সেটা ভালো হলো বলেন? আপনি তো একজন পোট খাওয়া রাজনীতিবিদ, আপনি তো গ্রামের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে মিশেন, জনগণের ভোট সাথে মিশেন, আপনি নিশ্চয়ই এটা চান না এরকম একটা জালিয়াতি নির্বাচন। আসেন একটা নিরপেক্ষ নির্বাচন হোক, সেখানে যদি আপনারা ক্ষমতায় যান খুব ভালো কথা, বিএনপি যদি ক্ষমতায় যায় আপনাদেরও সেই বাহবা দেওয়া উচিত। তারপরে ক্ষমতায় যাওয়ার পরে কি হবে, ওই যে 10-20 হাজারের কথা জানি না, এই ব্যাপারে কোড অফ কন্ডাক্ট করি, দলিল করি, আসেন আমরা সেই ব্যাপারে কথা বলি। প্রিন্স ভাই আমরা কিন্তু সময় খুব সংক্ষিপ্ত, অনেক পরিবেশের জন্য প্রিন্স ভাই আসলে আপনারা যেই কাজটি করার চেষ্টা করছেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণকে নামিয়ে সরকারকে চাপ সৃষ্টি করে যে জায়গাটিতে যে যাওয়ার চেষ্টা করতেছেন, সেই জায়গাটিতে কিন্তু একটু ঘাটতি আছে। আমরা 90-এর গণঅভ্যুত্থান দেখেছি, আমরা 96 দেখেছি, আমরা 2001 থেকে 6 সাল দেখেছি। 6 সালে এসেও কিন্তু অবশ্যই সরকারকে একটা জায়গায় যে যখন তালবাহানা শুরু হলো, তখন অবশ্যই সেই 111-এর মতো একটি জায়গায় চলে এসেছিল দেশটি। আমি বলতে চাচ্ছি জনগণকে যদি সঠিকভাবে না নামাতে পারেন, জনগণকে যদি না বোঝাতে পারেন এই বিষয়টি যেটি আপনি বলছেন, তাহলে কিভাবে সম্ভব বলেন? তাহলে তো স্বাভাবিকভাবেই জনগণ যেটি মেনেই নিচ্ছে যে না সরকার ভালো কাজ করে, সরকার যেভাবে ক্ষমতা আছে, সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো সঠিক আছে, আমরা ভালো আছি। না হলে জনগণ নেমে যেত। আপনারা জনগণকে নামাতে পারছেন না, বলবেন যে পুলিশের ব্যাপার বা র্যাবের ব্যাপার ইত্যাদি ইত্যাদি, বলবেন মামলার ব্যাপার। আমরা কি কম ভোগ করেছি আপনাদের সময়? আমার তো মনে পড়ে এখনো, আমরা 91 থেকে 96 পর্যন্ত আপনাদের ক্ষমতা আমরা ভোগ করেছি, আমরা দেখেছি মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতন, পুলিশের সেই তাণ্ডব আমার এখনো মনে পড়ে। সেই দাঙ্গা পুলিশ দিয়ে কি নির্যাতন করেছেন আমাদেরকে, আমরা মিছিল করতে পারিনি, কোনো হরতাল করতে পারিনি। সেই জায়গাটি থেকে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আবার 1 সাল থেকে আপনার তো জানা আছে 1 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা দিয়েছিল। আপনারা কি পেরেছেন কখনো এই কাজটি করতে? 96 সালে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে চাননি, আপনারা
অবশ্যই ফেব্রুয়ারি নির্বাচন করেছেন, জুন মাসে নির্বাচন হয়েছিল। তারপরে শেখ হাসিনা আবার 1 সালে তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন করে সেই ক্ষমতা আপনারা এসেছিলেন। 6 সালে কি হলো? আপনারা কিন্তু মেনে নেননি। যেভাবে হওয়ার কথা ছিল, জনগণ যেটি চেয়েছিল, আপনারা কিন্তু সে কাজটি করেননি। যে কারণে 111-2 ফর্মুলা আপনার ম্যাডামকে, আমার নেত্রীকে মাইনাস করার জন্য এই মইনুল সাহেবরা, এই সাহেবরা, জেনারেল সাহেবরা, তারা কি করেছিল আপনার মনে আছে? তাহলে সেই জন্যই বলতে চাই যে সেই পরিবেশটি তৈরি করতে হবে। সেই পরিবেশটি তৈরি করেন, জনগণের প্রতি, জনগণের আপনাদের প্রতি বিশ্বাস আসুক। আপনারা যদি বিশ্বাস করাতে পারেন তাহলে অবশ্যই এই বাংলাদেশেই অবশ্যই সরকার যেভাবেই চলুক না কেন, সরকারের ভুল থাকলে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সরকার নির্বাচন মুখী করিয়ে এই দেশে আপনাদের যে সরকারের আসার যে ভাগাভাগি যে ব্যাপারটি বলেন না, আপনারা 3 বার প্রধানমন্ত্রী, আপনারা ক্ষমতা এসেছিলেন, আপনারা কি কখনো প্রস্তাব করেছিলেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রস্তাবটি করেছিল যে সরকারের ভাগাভাগির যে ব্যাপারটি, সরকারি দল মন্ত্রী পরিষদ থাকবে, বিরোধী দলও কিন্তু মন্ত্রী পরিষদ থাকবে, এই কাজটি কিন্তু আপনারা করতে চাননি। 14 সালের নির্বাচনটি যদি আপনারা করতেন সেভাবে, তাহলে অবশ্যই নির্বাচনমুখী মানুষ যেভাবে ছিল, আপনাদের নেতাকর্মীরা ছিল, সেই জায়গাটিতে ঠিক থাকলে অবশ্যই আজকে জাতীয় পার্টি দিয়ে আমাদের নির্বাচন করে ক্ষমতায় আসতে হবে কেন? সেই সময় আপনারা অবশ্যই ক্ষমতার ভাগিদার হতেন। অবশ্যই 18 সালে এসে আপনারা পরিবেশটি তৈরি করতে পারতেন। আজকে নির্বাচনমুখী জনগণকে করতে পারছেন না, যে জন্য এটা শুধু সরকারকে দায়ী করলে হবে না, বিরোধী দল বেশি দায়ী। বাংলাদেশের মতো পরিবেশে আপনারা কিন্তু অনেক দায়ী, অনেক অতীত থেকেই। আর সেজন্যই আমি বলবো যে আপনারা বিরোধী দল হিসেবে আসেন, সহনীয় একটি জায়গায় আসেন। আপনাদের সেই 71 সালের যারা, তারাই 75 সালের, তারাই কিন্তু 21 আগস্টের মতো একটি ঘটনা ঘটিয়েছে আপনাদের ঘাড়ে ভর করে। আর আপনাদেরকে এই জন্যই আমরা কিন্তু অবিশ্বাসটা একটু করি। আর এই অবিশ্বাসের জায়গাটি আপনারা দূর করে দিয়ে আমার মনে হয় সামনে এগোতে পারেন। মুক্তিযোদ্ধা যারা আপনাদের মধ্যেও আছে, সেই মুক্তিযোদ্ধারাও কি আপনাদের তাদেরকে মেনে নিচ্ছে যারা এই দেশে পরিবেশ নষ্ট করতে চায়? আজকে কেন হেফাজত ইসলাম কি শুধু হেফাজত ইসলাম যে কথাটি বলছে ভাস্কর্যের কথা, দেখেন আপনাদের জিয়াউর রহমান সাহেবের ভাস্কর্য কিন্তু আছে। জিয়াউর রহমান সাহেবের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ছবি দেখেছি, সেইগুলো কিন্তু ওঠে না। আপনাদের সাথে থেকে আপনাদের ঘাড়ে ভর করে তারা এই ধরনের প্রসঙ্গ নিয়ে এসে বাংলাদেশে ভাস্কর্যের বিভিন্ন রকমের উদাহরণ দিচ্ছে, বিভিন্ন রকমের ফতোয়া দিচ্ছে। এই ফতোয়া কখন দিয়েছে আমরা দেখিনি, বারবার আমরা দেখেছি। সেজন্য বলবো কি, আমার মনে হয় আপনি যে কথাটি বলেছেন চমৎকার বলেছেন, যে সহনীয় একটি অবস্থায় থেকে আমরা চাচ্ছি সরকার নির্বাচনমুখী করে, এই জনগণকে নির্বাচনমুখী করে আপনারা আগামী দিনে ক্ষমতায় আসবেন, সেই পরিবেশটি তৈরি করার জন্য আপনারা চেষ্টা করেন। তাহলেই বোধহয় জনগণও খুশি হবে। আর আরেকটি কথা বলি, সব থেকে বড় যে খারাপ জিনিসটি, সেটি হচ্ছে ইতিহাস বিকৃতি করা, মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে জনগণকে বিভ্রান্ত করা। তখন কিন্তু জনগণ বিচার করতে জানে, আর এই জনগণ যখন বিচার করতে জানে তখন আপনাদের অনেক কথাকে কিন্তু বিশ্বাস করে না। এই বিশ্বাস না করার কারণেও কিন্তু আপনারা জনগণকে মাঠে নামাতে পারতেছেন না। আমি মনে করি সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, তাহলে জনগণ যখন একটা বিশ্বাসের জায়গায় আসবে স্বাভাবিকভাবে কিন্তু আপনাদের কথা শুনবে। আমি আবারও বলছি যে আমরা, আপনি, আমি সহ, জাতীয় পার্টি সহ আমরা সবাই কিন্তু মাত্র 50% মানুষ রাজনীতি করি। আমি বারবার বলি এই কথাটি। আর 50% মানুষ কিন্তু রাজনীতির বাইরে। ওই অরাজনীতি মানুষগুলো যেদিকে যাবে সেদিকে কিন্তু হেলে যাবে। আপনারা অবশ্যই বিরোধী দলের নেতা হিসেবে, আপনারা বিরোধী দল হিসেবে আপনারা জনগণকে, ওই 50% মানুষকে কিন্তু আপনারা রাজি, ভাই আমার একটু বের হয়ে যেতে হয় আগামী দিনে আপনারা আমাদের প্রোগ্রাম শেষ, যেভাবেই থাক না কেন আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশ তৈরি করতে পারবেন। সেই পরিবেশটি তৈরি না করা পর্যন্ত সরকারের যে ভুল ভ্রান্তির কথা বলছে, সেই ভুল ভ্রান্তি গুলো আপনাদের প্রতি বিশ্বাসটা কিন্তু জনগণ হচ্ছে না। আমি মনে করি সেই বিশ্বাস করাতে হলে জনগণের বিশ্বাস আগে নিতে হবে, নিয়ে তারপরে এই দেশের গণতন্ত্র পরিপূর্ণভাবে আপনারা যদি ভোগ করতে চান তাহলে সেদিকে যেতে হবে। তা না হলে সম্ভব না। আমরা উন্নত জাতি হব, কিন্তু আমরা সমালোচনা করতে পারবো না। আমরা একজনকে গ্রেফতার করলে আপনারা সেটা সুযোগ নেবেন, আমরা সমালোচনা করলে সেটিকে আপনারা ধরে বসবেন। আগে আপনারা কিন্তু কোনো কিছু ধরার সুযোগ করতে হবে, শুধু আমাদের কাজগুলোকে নিয়েই কিন্তু সমালোচনা করতেন। এই যেমন আপনারা আমাদের সম্রাটের কথা বলেন, আপনারা সেই ফরিদপুরের কথা বলেন,
আপনারা সাহেবের কথা বলেন, এটি তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ইচ্ছা প্রকাশ না করতেন তাহলে কিন্তু এই কাজগুলো হতো না। আর তিনি যখন এই কাজগুলো করতে পারেন, বিশ্বাস রাখেন ভাই ধন্যবাদ। আমি মনে করি ধন্যবাদ নবী ধন্যবাদ, ভাই। আমার কিন্তু নবী ভাই মিটিং শুরু হয়ে গেছে বুঝছেন, নবী ভাই ধন্যবাদ 10টা 35 জানাচ্ছি। বাজে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জি। মতো একজন মানুষ পেয়েছেন, 40 হয়ে গেছে ভাই, আমাকে নক শেখ করছে। হাসিনা থাকে। ধন্যবাদ নবী ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বলছি যে বাংলাদেশে অবশ্যই এই দেশে যারা দস্যু আছে, যারা দুর্নীতিবাজ আছে, তারা যারা অনিয়ম করে, তারা অবশ্যই একদম। নিয়ন্ত্রিত হবে। সেই দিনটি ধন্যবাদ জানাচ্ছি। অপেক্ষায় আজকে থাকেন। আমাদের আগামী অতিথি দিনে প্যানেলকে অবশ্যই শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো করেই, একমাত্র শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যে মধ্যমায়ের দেশ 21 সালের মধ্যে হবে। অবশ্যই ধন্যবাদ 41 ধন্যবাদ সালের নবী মধ্যে ভাই, ধন্যবাদ বাংলাদেশ জানাচ্ছি। না আপনার সমস্ত কথার সাথে একমত। জনগণ আপনাদেরকেই জনগণ বিশ্বাস করে, আপনাদের প্রতি আস্থা আছে। দয়া করে জনগণের উপস্থিতিতে একটা নিরপেক্ষ নির্বাচন দেন, জনগণের উপস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন দেন, তাহলেই বাকিটা আপনাদের ফুলফিল হয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথি প্যানেলকে। আমরা আশা করব আপনারা তো ঐক্যবদ্ধ হচ্ছেন না, জনগণের পক্ষে রাত হচ্ছে না, জনগণের পক্ষে আসেন। আমি তো বললাম, আগেও বলেছি, আপনাকে এখনো বলি, জনগণের বিশ্বাস অর্জন করেই আপনারা সেই জায়গায় আসেন, তাহলে অবশ্যই সেই নির্বাচন হবে। আপনারা যে ক্ষমতা রাখছেন, যে সেই চিন্তা ভাবনায় আপনারা যেতে পারবেন। তা না হলে মিথ্যা তথ্য উপাত্ত, আর এই যে একটা সমালোচনা করলো ব্যারিস্টার সুমনের মতো মানুষ, আমিও কিন্তু সেই সমালোচনা করতাম, কিন্তু আজকে আপনার এই ভুল ধরার কারণে আমরা যারা আছি সেই সমালোচনা আমরা করতে পারবো না। আর করতে পারবো না বিধায় আমরা আমাদের জায়গায় থাকবো, আপনারা আপনাদের জায়গায় থাকবেন। এইভাবেই দেশ চলবে। আগামী দিন অবশ্যই এই বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ করার জন্য আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পরে নির্ভর করতে হবে। এছাড়া কোনো পথ নেই। আপনাদের নেতৃত্বে সুঠাম, শক্তিশালী, ঐক্যবদ্ধ একটি নেতৃত্ব আপনারা তৈরি করেন, তাহলে আগামী দিনে আশা করি একটি বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের প্যানেলের যারা ডক্টর লেলিন ভাই ধন্যবাদ জানাচ্ছি, প্রিন্স ভাই ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাদত ভাই, শাহরিয়ার ভাই সহ যারা আজকে অনুষ্ঠানে ছিলেন সবাইকে। আমরা প্রবাস দর্পণ মনে করি যে বাংলাদেশে যেভাবে কোভিড এ আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে এবং ইউরোপে এবং লন্ডনে যেভাবে বাড়ছে, আবারও দ্বিতীয় ঢেউয়ে বাংলাদেশে অনেক মানুষ আক্রান্ত হতে পারেন। এবং আপনারা বাংলাদেশের যারা আছেন সচেতন হন এবং আপনারা বিশেষ করে সরকারের যে নিয়ম কানুন যেগুলো এগুলো মেনে চলার আমি আহ্বান জানাবো। এবং আজকে অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 9টায়, 21 3টা থেকে আমন্ত্রণ দিলে আমাদের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।